সুপ্রিয় দর্শক, সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটর্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোল টেবিল আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা 100 পর্বের প্রায় খুব কাছাকাছি। আজ আমাদের 95তম পর্ব। বাজেট ঘোষিত হয়েছে। আমরা গত সপ্তাহে বাজেট নিয়ে আলাপ করতে পারিনি, তাই আজকে আমরা প্রস্তাবিত বাজেট 2024-25 অর্থনৈতিক রাজনীতির হিসেব, এই বিষয়টা নিয়ে আলাপ করতে চাই। আমার সাথে আছেন বিশিষ্ট জনেরা। আমি একটু অতিথিদের সাথে সরাসরি পরিচয় পর্বে যাচ্ছি। আমার পাশেই রয়েছেন ডক্টর শামসুল আলম, অর্থনীতিবিদ এবং সাবেক প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়। তারপরে রয়েছেন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারপরে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। তারপরেই রয়েছেন ডক্টর এম মাসুর রিয়াজ, চেয়ারম্যান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ, সাবেক সিনিয়র অর্থনীতিবিদ, বিশ্ব ব্যাংক গ্রুপ। তারপরে এ পাশে রয়েছেন ডক্টর আহসান এইচ মনসুর, অর্থনীতিবিদ ও নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আপনি তো এখন আর শুধু অর্থনীতিবিদ নয়, রাজনৈতিক অর্থনীতিবিদ। অর্থনীতি করতে হলে রাজনীতি কিছু চলেই আসে। তারপরে হেকে আজাদ, সংসদ সদস্য, সাবেক সভাপতি এবিসিসিআই, সভাপতি নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নোয়াব। তারপরে রয়েছেন আমাদের অধ্যাপক ডক্টর সেলিম রাহান, নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম। তারপরে রয়েছেন আমাদের এডিটর্স গিল্ডের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ভোরের কাগজ সম্পাদক আমার বন্ধু শ্যামল দত্ত। সুপ্রিয় দর্শক, বাজেট নিয়ে আলোচনায় শুধু অল্প একটু কথা বলি আমি ছেড়ে দিতে চাই, বিকজ এ বিষয়ে আমার জ্ঞান খুবই কম। বাজেট ঘোষিত হয়, বিরোধী দল এবং কিছু এনজিও অথবা ইকোনমি নিয়ে কাজ করে এই ধরনের প্রতিষ্ঠান আগেই তাদের প্রতিক্রিয়া লিখে রাখে। এবার তাদের প্রতিক্রিয়া হুবহু কাজে লাগে নাই, কেননা বাজেটটা সেইভাবে তারা যেটা লিখে রাখে উচ্চাভিলাষী, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, এ বাজেট আদায়যোগ্য, মানে ইমপ্লিমেন্টেবল না, মানে এই জাতীয় কথাবার্তা খুব একটা খাটে নাই। বরং এ বাজেটকে এবার বলা যায় স্বীকারোক্তির বাজেট। সরকারের পক্ষ থেকে স্বীকারই করে নেওয়া হয়েছে যে যে জায়গায় বিশ্বমন্দার কারণে ইউক্রেন যুদ্ধ কিংবা করোনা কিংবা তৎপরবর্তী সাপ্লাই চেইন ডিসরাপশন এবং নিজস্ব অন্তর্গত ইকোনমিক সেক্টরে, বিশেষত ব্যাংকিং সেক্টরে যে ঘটনাগুলি ঘটেছে, তার ফলে অতটা আদায় করা সম্ভব হয়নি, অতটা অর্জন করা সম্ভব হয়নি। তবে রিভাইজ বাজেটের প্রায় বেশিরভাগই অর্জিত হয়েছে। সেই অর্থে যদি ধরি, স্বাধীনতার পর 500 কোটি টাকার বাজেট, 2008-এ এসে প্রায় 80,000 কোটি টাকার বাজেট, আজ কিন্তু 8 লক্ষ কোটি টাকার বাজেট। আমরা যেহেতু এই সরকারের কাছে আমাদের আশা অনেক বেশি, তাই আমরা প্রতিটা বিষয় ক্রিটিসাইজ করি, কিন্তু এক বছরে বাংলাদেশের অর্জনও কিন্তু অসাধারণ। আমি যদি এবারের বাজেট এবং বিশেষত গত বাজেটের কতটা ইমপ্লিমেন্ট হয়েছে, সামগ্রিক পরিস্থিতিটা যদি দেখার জন্য আমি যে কোনো একজন বিশেষজ্ঞ দিয়ে শুরু করি, তাহলে বাকিদের জন্য খুব সুবিধা হবে। সেলিম রাহান, তো আপনি যদি একটু ওভারঅল প্রেক্ষাপটটা শুরু করেন, তাহলে আমাদের সবার পক্ষে সুবিধা হবে। অনেক ধন্যবাদ বাবু ভাই। আমাকে যেহেতু শুরু করতে বলা হয়েছে, আপনিও কিছুটা বলেছেন। আপনি জানতেন আপনাকে শুরু করতে দেওয়া হবে। আচ্ছা, একটা ঠিক যে আপনি যেটা বলেছেন যে বাজেটের পরিস্থিতির, বর্তমান পরিস্থিতির উপরে এক ধরনের একটা স্বীকারোক্তি আছে, কিন্তু আমাদের হয়তো আমরা অনেকে একমত হব যে পরিস্থিতি অথবা সংকটের যে চিত্রটা আমরা অর্থনীতি দেখছি, তা কিন্তু আসলে স্বীকারোক্তির চেয়ে অনেক গভীর, এবং যে সমস্যাগুলো আমরা যা দেখছি, এবং এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই বাজেটে যা বলা হচ্ছে তা যথেষ্ট কিনা, এটা, অথবা এতদিন ধরে যে মেজার্সগুলো নেওয়া হয়েছে। বাজেট তো আমরা একটা 1 বছরের একটা আয় ব্যয়ের হিসাব, এবং সেখানে আমরা কিছুটা হলেও অর্থনৈতিক দর্শনের একটা প্রতিফলন দেখি, কিন্তু আমরা যে সামগ্রিকভাবে অর্থনীতির বিবেচনা করতে চাই, তাহলে হয়তো আমাদের দেখতে হবে যে বাজেটের বাইরেও সরকার কি করছে। তো সেদিক থেকে আমরা কিন্তু বেশ কিছু জায়গায় উদ্বেগের জায়গা আছে আমাদের অর্থনীতির, এবং সেটা আমি বলবো যে সামষ্টিক অর্থনীতি হচ্ছে 1 নাম্বার যে স্থিতিশীলতা, আমরা সবাই একমত হব।
যে এটা এখনো কিন্তু যথেষ্ট স্থিতিশীল একটা অবস্থায় আমরা আছি। বিশেষ করে যদি মূল্যস্ফীতির কথা বলি, এখনো নিয়ন্ত্রণে না, এবং বেশ দীর্ঘ 2 বছরের সময় জুড়ে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আমরা সাফল্য দেখিনি। বাজেটে কিছু প্রস্তাবনা আছে, কিছু মেজার্সের কথা বলা হচ্ছে। বিশেষ করে এবার বাজেটের আগেই বাংলাদেশ ব্যাংক তারা সুদের হার বাড়িয়েছে গত বছরের শেষের দিক থেকে। কিন্তু এটা আমাদের মাথায় রাখা দরকার যে সুদের হার বাড়িয়েছে কিন্তু অনেক দেরি করে, এবং এমন একটা সময় জুড়ে বাংলাদেশ ব্যাংক অথবা সরকার এমন একটা ফিক্সড ইন্টারেস্ট রেটের রেজিম চালিয়ে গিয়েছিল, যেটা কিন্তু কোনোভাবেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সহায়ক না। এখন এটা আমরা দেখছি যে ফ্লেক্সিবলের জায়গা এবং নানাভাবে চেষ্টা হচ্ছে, কিন্তু তার প্রভাবটা হয়তো আমরা ইমিডিয়েটলি পাবো না, এটা সময় লাগবে। তো এবং এই সুদের হারের ব্যাপারে আমার একটা ব্যাখ্যা আছে যে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রভাবটা আমরা হয়তো চাইবো, যে বিশেষ করে সুদের হার বাড়ানো কেন হয় এরকম একটা উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতিতে, যে ডিমান্ড কন্ট্রাক্ট হবে, অর্থনীতির কুল ডাউন হবে এবং সেখানে মূল্যস্ফীতি কমে আসবে, চাহিদা কম হবে, মূল্যস্ফীতি কমে আসবে। কিন্তু এটাও মাথায় রাখা দরকার যে 2 বছর জুড়ে যখন একটা উচ্চ মূল্যস্ফীতি আছে, তখন অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারে কিন্তু প্রকৃত আয় ইরোশন হয়েছে। তারা কিন্তু নানাভাবে তাদের সঞ্চয়ে ভাঙিয়েছে, নানাভাবে তারা, আমরা বিভিন্ন গবেষণা থেকেও দেখেছি যে তারা কিভাবে এই সমস্যাকে তারা কোপ করতে চেয়েছে। সুতরাং তাদের আর চাহিদা সংকুচিত করারও কতটুকু আর স্কোপ আছে এটা একটা দেখা ব্যাপার। দ্বিতীয়টা হচ্ছে যে এই সুদের হার বাড়ার কারণে অবশ্যই এটা ব্যক্তি খাতে বিনিয়োগকে প্রভাব ফেলবে এবং একটা নেতিবাচক প্রভাব আসবে। তো সেই জায়গাটা যদি আমি একটু মিলাই, যে বাজেটে যে টার্গেট যেগুলো বলা হচ্ছে, যে একটা প্রায় 7% মতো যেটা প্রবৃদ্ধির হার, অর্থাৎ আরও বেশি, তারপরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা যাবে, ব্যক্তি খাতে বিনিয়োগের যে হিসেবটা বলা হয়েছে জিডিপি অনুপাতে, এই সমস্ত কিছু কিন্তু আসলে আমি যেটা মনে করি, হয়তো অনেকেই একমত হবেন, যে এখনকার পরিস্থিতির সাথে সেটা সঙ্গতিপূর্ণ না। তো সেটা একটা জায়গা, আমি একটা কনসার্ন বললাম। দ্বিতীয় জায়গাটা আমার কাছে সেটা মনে হয়, সামষ্টিক অর্থনীতির আরেকটা বড় জায়গা হচ্ছে যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেভাবে কমেছে একটা বড় হারে, এবং এমন কোনো মেজার্স অফ ইন্ডিকেশন দেখছি না, যদিও খুব এই গত সপ্তাহে কিছুটা বেড়েছে, কিন্তু এটা এমন নয় যে আগামী 1 বছরে বৈদেশিক মুদ্রার যে টার্গেটটা রাখা হয়েছে যে প্রায় আরও $7-8 বিলিয়ন অথবা $10 বিলিয়ন মতো বাড়বে, সেটা বাড়ার জন্য আমাদের রপ্তানি অথবা রেমিটেন্সের যে ধরনের প্রবৃদ্ধি দরকার সেটা কিন্তু আমাদের হাতে নেই। সুতরাং আমি প্রশ্ন তুলব ওই জায়গাতেই, যেটা আমি এতক্ষণ কথাগুলো বলতে চাইলাম, এটা যে প্রেমিসের উপরে দাঁড়িয়ে বাজেটটা বলা হচ্ছে এবং যে টার্গেটগুলোকে ফিক্স করা হচ্ছে, সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু বাস্তবতা থেকে অনেক দূরে, এবং সেক্ষেত্রে মেজার্সগুলো যা নেওয়ার কথা হচ্ছে সেটা কিন্তু আমার কাছে মনে হয় আমাদের একটু খুঁটিয়ে দেখা দরকার, আলোচনা হওয়া দরকার। আমি আশা করব সংসদে এটা যথেষ্ট আলোচনা হবে। আমি আর 2টো পয়েন্ট একটু বলতে চাই। সেটা হচ্ছে বাজেটে যেটা আমার কাছে মনে হয়েছে যে বড় ধরনের উপেক্ষার জায়গা রয়ে গেছে এখনো শিক্ষার খাত, স্বাস্থ্যের খাত, এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে যদিও অ্যালোকেশন বাড়ানো হয়েছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় এখনো অনেক কম। এবং স্বাস্থ্য শিক্ষা খাতের জায়গাটা হচ্ছে অনেকটা এরকম, যেটা অনেকটা আমরা বাংলাদেশে মানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে এই দুটো সেক্টরকে রেসিডুয়াল সেক্টর হিসেবে দেখা হয়, যে অন্য সব কিছু করার পরে যদি কিছু টাকা পয়সা থাকে তখন দেখা যাবে স্বাস্থ্য অথবা শিক্ষা খাতে বরাদ্দ করা, এবং যদি খরচ কমাতে হয় তাহলে এই দুটো খাতেই দেখা যায় সবচেয়ে বেশি কাটছাটের জায়গাটা আসে। সো এটা গেলে একটা দিক, আমি একটা মনে করি একটা বড় কনসার্ন। দ্বিতীয় হচ্ছে যে করের ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম এবারও যে এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা যেটা নির্ধারণ করা হয়েছে সেটা যথেষ্ট আসলে অনেক বেশি তার সাকসেসের তুলনায়, 4,80,000, এবং এটা আমরা আসলে আদায় করতে পারবো না। কিন্তু তারপরও যে করের যে নতুন ক্ষেত্রগুলো যে আইডেন্টিফাই করা হয়েছে সেটা কিন্তু প্রধানত, আমি জানি যে আমাদেরকে অবশ্যই কর বাড়াতে হবে, করের থেকে আদায় আহরণ করতে হবে, কিন্তু সেটা প্রধানত কিন্তু পরোক্ষ কর থেকে, এবং বিভিন্ন জিনিসের উপর আপনারা দেখছেন যে পরোক্ষ কর ইন্টারনেট সেবা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যেগুলো এখন হয়তো মোবাইল ইন্টারনেট ইউজ, মোবাইল ফোনের ইউজ, এগুলো কিন্তু এখন আর লাক্সারি নয়, এগুলো এখন নিত্য প্রয়োজন। এইটার বোঝাটা কিন্তু সত্যিকারের অর্থে শেষ পর্যন্ত মধ্যবিত্ত, নিম্নবিত্ত তাদের উপর এসে পড়বে। বরং যেটা দরকার ছিল সেটা হচ্ছে কিভাবে ধনী এবং অতি ধনীদেরকে করের আওতার মধ্যে আনা যায়, যে জায়গাটা কিন্তু অনেক কঠিন একটা সংস্কারের ব্যাপার কর খাতে, সেই জায়গাটা কিন্তু আমরা সেরকম দেখিনি। ফাইনাল পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতের যে আমাদের একটা বড় ধরনের দুর্দশা চলছে দীর্ঘ সময় জুড়ে,
বাজেটে আপনি যেটা বলেছেন বাবু ভাই যে হ্যাঁ স্বীকারোক্তি আছে, কিন্তু এখান থেকে উত্তরণের পথটা কোথায়? এই খেলাফি ঋণ যেভাবে ক্রমান্বয়ে বেড়ে চলেছে, এটা যেটা আপনি আজকে টাইটেল এনেছেন খেলাপি ঋণ অর্থনৈতিক সম্পর্কে রাজনীতি, বলা হয় জি। মানে অ্যাবসলিউট অ্যামাউন্টে যত বড়ই দেখেন না কেন, ইকোনমি বড় হওয়ার কারণে পার্সেন্টেজে নাকি কমে আসছে। আমরা এই কথা বলে কিছু আত্মতৃপ্তি পেতে পারি, মানে কিন্তু সত্যিকার অর্থে আমাদের সাইজটা তো দেখতে হবে, এবং সেটা দেখতে হবে লোন যা ডিসবার্স হচ্ছে তার তুলনায় খেলাপি ঋণ, এবং সত্যিকার অর্থে যদি প্রকৃতভাবে আমরা যদি খুব খুঁটিয়ে আমরা খেলাপি ঋণ যদি হিসাব নেই, এটা কিন্তু 25% মতো কাছাকাছি, তার বেশি হতে পারে, যেটা হয়তো সরকারি হিসাবে 10% মতো আমরা দেখছি। ওটা তো উইন্ডো ড্রেসিং করে 10-এর জি, মধ্যে সুতরাং রাখে। এই জায়গাটা যদি আমরা নজর দিতে না পারি বাজেটে, আমি আশা করেছিলাম যে এই ব্যাপারে, যেমন আপনার মনে আছে যে আমাদের আগের অর্থমন্ত্রী একটা ব্যাংকিং কমিশনের কথা একবার বলেছিলেন, তো সেটা কখনোই রিয়েলাইজড হয়নি। তো আমরা কি এরকম একটা সংস্কারের জায়গা, তো আমি যে কথাটা বলবো শেষ করব, যে এরকম একটা অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সংস্কার ভিত্তিক যেরকম একটা মুখী, যেরকম একটা বাজেটের প্রত্যাশা ছিল, কর খাতের সংস্কার, ব্যাংকিং খাতের সংস্কার, সামগ্রিকভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনার যে সংস্কার, সেই জায়গাটা কিন্তু আমরা দেখি। মানে আমি যদি ধরেও নেই স্বীকারোক্তিমূলক বাজেট অনেক কিছু স্বীকার করে নেওয়া হচ্ছে, কিন্তু প্রতিকারের জায়গাটি কিংবা সংশোধনের জায়গাটি কিংবা উত্তরণের জায়গাটি পরিষ্কার নয়, এবং অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে অনেক কম্প্রোমাইজ। আপনার টাইটেল থেকে আমি একটু বলতে যাচ্ছি অর্থনৈতিক রাজনীতির হিসাব। অর্থনীতি যেমন হিসাব আছে, রাজনীতির জায়গা, বিশেষ করে রাজনৈতিক অর্থনীতির জায়গা থেকেও অনেকে প্রশ্ন তুলতেই পারেন যে বাজেটটা আসলে কাদের জন্য করা হয়েছে, কিন্তু এবং কালো টাকার যে সাদা বিষয়টা হয়তো এই প্রশ্নের মধ্যে আসে। ট্যাক্স নেট না বাড়িয়ে উচ্চ মধ্যবিত্ত তো খুশি হতে পারছে না। আপনি এনবিআর মজিদ সাহেব আছেন এখানে, অঙ্ক মেলানের জন্য ঠিক আছে কর্পোরেট ট্যাক্স 25 থেকে 30 করে দিলাম, একে প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে দিলাম, ইন্টারনেটে বাড়িয়ে দিলাম, তাহলে হলোটা কি? মানে উচ্চ মধ্যবিত্ত তো কোনো স্বস্তি, কিংবা মধ্যবিত্ত তো স্বস্তি পাচ্ছে না। এটা বাবা, এটা অনেকটা হচ্ছে যে সত্যিকার অর্থে যদি কর খাতে যে আমাদের দীর্ঘদিনের জমে থাকা যে সংস্কারের যে প্রয়োজনীয়তা, সেই জায়গায় যদি আমরা না করি, করে যদি আপনি যেটা বললেন যে আমরা কিছু কিছু জায়গায় বাড়ালাম, কিছু জায়গায় কমালাম, আলটিমেটলি হয়তো একটা কিছু টার্গেট আমরা অ্যাচিভ করার চেষ্টা করলাম, এতে তো আমাদের সমস্যার সমাধান হবে না। সুতরাং আমাদের সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা আছে। সরকার যদি আয় না বাড়ে, আমাদের বাজেট হচ্ছে প্রায় 14% মতো জিডিপি। আপনি আশ্চর্য হবেন, নেপাল কিন্তু 22% অফ জিডিপি তার বাজেটের সাইজ। আপনার কাছে মোটামুটি আমরা একটা প্রেমিসিস ঠিক করতে পেরেছি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে যদি আসি, যে এনবিআর কে সরাসরি দোষারোপের বিষয় না, এনবিআর এর উপর যে বাজেটের মানে কালেকশনের যে টার্গেটটা দেওয়া হয়, এই নেটওয়ার্ক দিয়ে, এই টেকনোলজি দিয়ে, এই পদ্ধতি দিয়ে, এই কি বলবো এনবিআর এর ফিল্ড অফিসারদের এই নৈতিক মান দিয়ে এটা কি সম্ভব? ধন্যবাদ। অ্যাকচুয়ালি রেভিনিউ আর্নিংটাই হচ্ছে অত্যন্ত পুষ্টিকর আয় সরকারের, কারণ এটা দিয়েই যে কাজ করব সেটা আমার সকলের অংশগ্রহণ থাকবে, করদাতা কর দেবে, আমি তার জন্য প্রোগ্রাম করবো। সেখানে যদি দেখা যায় যে আমার রেভিনিউটা আসেনি ওইভাবে, অথচ আমি তার উন্নয়নের কাজ করব, তো তখন তো আমাকে আবার ঋণ নির্ভরই হতে হচ্ছে, এবং সকলের পার্টিসিপেশনটা থাকছে না। সকলের পার্টিসিপেশন থাকাটা এই জন্যই দরকার যে আমি যদি কর দেই, তাহলে আমি চোখ বুজে বলতে পারি যে এই পদ্মা সেতুতে আমার 1 টাকা আছে, হ্যাঁ, আমি ওন করি। তো সেই জায়গাটা ঠিক করা হয়নি। সেটা যার জন্যে আমি মনে করি যে এনবিআর এর নিজস্ব দক্ষতার কথা যা যা আপনি বললেন, সেটা তো অবশ্যই ঠিক করার ব্যাপার। তার চাইতে বড় ব্যাপার যে অর্থনীতি থেকে এনবিআর রেভিনিউ আর্ন করবে, সেই অর্থনীতি সুস্থ থাকার ব্যাপারটা খুব জরুরি। অর্থাৎ যেখান যেখান থেকে আমার রেভিনিউ আসবে, সেখানে যদি আমার এমন অবস্থা বিরাজ করে যে তার যে যেমন এনপিএলে তার টাকা সব চলে গেছে, তারপরে সেটার ব্যবহার হয়নি, পুঁজিবাজারের কোনো কার্যক্রম ঠিক নাই, তারপরে আরও অন্য জায়গায়, তো সুতরাং সেইটাকেও সাথে সাথে দেখতে হবে। এনবিআর এর সক্ষমতা বলতে 2 জায়গা, এনবিআর এর নিজস্ব সক্ষমতা, আর একটা হচ্ছে অর্থনীতির সক্ষমতা রেভিনিউ দেওয়ার। হ্যাঁ, তো সেইটার থেকে আমি এই টার্গেটের ব্যাপারে এই জন্য আরেকটু বলি অন্যভাবে, সেটা হচ্ছে যে টোটাল সব মিলিয়ে 5 কত আর কি, হ্যাঁ, তার ভিতরে এনবিআরকে বলা হয়েছে 480 করতে হবে। আর ওর নিচে কিন্তু আর 2টো খাত আছে, এনবিআর বহির্ভূত রাজস্ব আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এরাও কিন্তু বড় প্লেয়ার রেভিনিউর ক্ষেত্রে। আমরা লক্ষ্য করি এই 2 জায়গাটাই কিন্তু সরকার, মানে সরকারি সংস্থা, হ্যাঁ, এই সরকারি সংস্থা এসওই বা এরাই,
এদের বেলায় টার্গেটটা আপনি দেখেন কমানো হয়েছে আর উল্টা। এনবিআর এর আপনি 4.10 থেকে 4.80 করলেন, হ্যাঁ, অথচ এর বেলায় আপনি করছেন কি মানে যথেষ্ট কমিয়ে দিচ্ছেন, বছর বছরই কমিয়ে দিচ্ছেন। অর্থাৎ এর প্রতি কেন এই ধরনের একটা আচরণ? কারণ এখানেই তো স্বচ্ছতা এবং এগুলোর ব্যাপারটা খুব জড়িত। এই যে রাজস্ব কর সমূহ দেখেন 20 ছিল, 19 রিভাইজ করেছেন, এবার কমিয়ে 15 করেছেন। যেখানে আমার টার্গেট বাড়াবার কথা, চাপ সৃষ্টি করার দরকার, আমার টাকার দরকার সেখানে। তারপর কর ব্যতীত প্রাপ্তিও 49 ছিল, করেছেন 46। এখানে যদি আমি পুরোটা বাড়াতে পারতাম বা বাড়তো যদি, তাহলে আমার এনবিআর এর মানে এটা কি কোনো ব্যাখ্যা আপনি চোখে দেখেন যে এখানে বাড়ালাম, এটা কেন কমালাম? না, ব্যাখ্যাটা এটাই হচ্ছে যে সরকারের এই যে এসওই বা যেসব সংস্থাগুলো যেখানে সরকার নিজেই মানে যেমন পেট্রোবাংলা, বিবিসির যে ট্যাক্স নিচ্ছে বা বিবিসির যে কাজগুলো করছে সেগুলো সে সরকারকে দিচ্ছে না, সে রেখে দিচ্ছে। সরকার বিদেশ থেকে লোন আনছে, এই নিয়ে তাকে সাবসিডিয়ারি লোন এগ্রিমেন্ট বলে আর কি, এসএলএ করে বলে দেওয়া হয় যে তোমার আমি এনে দিলাম, তুমি আমাকে এত দিবা, সেটা কিন্তু সে দিচ্ছে না। এবং এই কারণে তার ওখানে টাকা এত জমে গেছে যে বছর 2 আগে জানা আছে সরকার কিন্তু একটা সার্কুলারই জারি করছিল এবং ছিল যে তোমার ওখানে সেক্টর কর্পোরেশন দেখছি তোমার কাছে অনেক টাকা জমে গেছে, তুমি এফডিআর করে রাখছো, এ টাকা তুমি সরাসরি বাংলাদেশ ব্যাংকে জমা দাও, এটা আমার সরকারের টাকা। কিন্তু সেইটার অগ্রগতি দেখা যাচ্ছে না। সেই জন্য আমি মনে করি যে এখানে ওর টার্গেট আরো বেশি দেওয়ার কথা, তোমার কাছে টাকা আছে তুমি টাকা দাও, ফেরত দাও। ডক্টর মজিদ, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে বাংলাদেশের যে কালচার, ধরেন আপনার 100 টাকা কর আসলো, আপনি 100 টাকা কর কি স্বচ্ছতার সাথে দিয়ে বেরোয় আসতে পারবেন? এই 100 টাকা কর দিতে গেলে আপনাকে 150 টাকা ধরা হবে, 80 টাকায় স্যার। আপনি কি মানে এই সংস্কৃতির থেকে কি আমরা বের হতে পারছি? অনলাইনে সত্যি সত্যি আমার যা মানে দেওয়ার, আমি নির্বিঘ্নে বিনা হ্যাজার্ডে মানুষজনের কাছে বলতে শুনি, মানে কর দেওয়া শুরু করলেই ঘাড়ের উপর এসে পড়বে। মানে কর নেটের বাইরে থাকার যে একটা প্রবণতা, যে সে ভাবে তার উপর অত্যাচার করা হবে। আরেকটা জিনিস আপনি দেখেন, 2-3 বছর আগের অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা দেখেন, রিটেইলে ইএফডি বসানো হবে। এই 5 বছর যাবৎ শুনছি যাতে অটোমেটিক আমাদের এই ভ্যাটটা কালেকশন হয়, তার কোনো অগ্রগতি নাই। তাহলে মানে কালেকশনটা কিভাবে ডিজিটাইজ হবে? না, তো এখানে প্রশ্ন যে অগ্রগতিটা নাই কেন, হু উইল ক্যাশ, কে কে এটা দেখার দায়িত্ব বা বিষয়। যেমন স্যার এখানে আছেন, 7ম 8ম ওই যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনাতে খুব সুন্দরভাবে কিন্তু পথ দেখিয়ে দিয়েছেন, বলেছেন যে এইভাবে এটা বাড়াতে হবে, কিন্তু সেইটার বাস্তবায়নটা হুইল এনবিআর এর টপ লিডারশিপের সততাই কি যথেষ্ট? এখানে আমরা এনবিআর কে মনে করছি যে এনবিআর সব করছে। এনবিআর এর আইনগুলো পাশ করে দেয় কে? তারই তো দেখার দরকার যে তুমি কেন এটা পাচ্ছ না। আরেকটা বিষয় উঠে আসছে, আপনি তো এনবিআর এ ছিলেন, আপনাদের টপ লিডারশিপের সততাই কি যথেষ্ট? ফিল্ড লেভেলে কি আপনি সৎভাবে 100 টাকা কর 100 টাকা দিয়ে বেরোয় আসতে পারবেন? না, সেটাই তো বলছি, ওইটা তো সানেম তো বললেন সংস্কার দরকার। সেই সংস্কারটা আপনি করবেন না, না করা হলে শুধু পার্টিকুলারকে, যেমন অনেকে মনে করতে পারে হ্যাঁ এনবিআর এই কর বসিয়েছে, এনবিআর তো কর বসায়নি, করটা বসাবে তো মাননীয় সংসদ, কারণ 2 দিন পরে ওনারা পাশ করবেন এটা, তাই না? তো সুতরাং সেখানের থেকেই তাকে কন্ট্রোল করতে হবে। মানে এবারে কর বৃদ্ধিতে মনে হচ্ছে যেন বেসরকারি কর্মকর্তারা যারা একটু উচ্চ বেতনের চাকরি করে, ধরেন 4 লাখ টাকা, সে তো আগেই 1 লাখ টাকা দিত, সে তার জীবনযাপনের একটা মান রক্ষা করতে গেলে 1-1.5 লাখ টাকা বাড়ি ভাড়া দেয়, তাকে একটা গাড়ি মেনটেন করতে হয়, কি করতে হয়। মনে হলো যেন কর যারা নির্ধারণ করছে তাদের উপর একটা বিরাট জিত, তোমরা 4 লাখ টাকা বেতন পাও কেন? তো 4 লাখ টাকা তো তার সেইখানে 5% বাড়িয়ে দেওয়া হলো। মানে নেট না বাড়িয়ে এরকম একটা বিশেষ শ্রেণীকে আক্রমণ করার কি মানে? আমি আবার ওই পয়েন্টই আসতেছি যে এটা তার মনোভঙ্গির ব্যাপার, এটা তার পদ্ধতির ব্যাপার। সেই পদ্ধতিটাকে এখানে আপনার পলিসিতে তো আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। পলিসি নিয়ন্ত্রণ না করে যে অন্যায় করছে তারে শুধু বললে তো হবে না, বিষয়টা ওইভাবেই দেখতে হবে। কোনো প্রশ্ন নাই, আপনি কিভাবে দেখছেন? আপনি বিদেশি সংস্থার সঙ্গেও কাজ করেছেন এবং আমাদের সাথে আমরা এখন একটু নানাভাবে বিপদে পড়াতে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর ফর্মুলা কি বলে প্রেসক্রিপশন ধরেও আমাদের চলতে হচ্ছে। সব মিলিয়ে আমরা কেমন আছি?
জি না, ধন্যবাদ। দেখেন, এইবারের বাজেট যে প্রেক্ষিতে এসছে সেই কনটেক্সটটা রেকগনাইজ করা ইম্পর্টেন্ট। পরপর তৃতীয় বছরের মতো একটা ম্যাক্রো ইকোনমিক ডিফিকাল্টির মধ্যে বাজেটটা প্রেজেন্টেড হয়েছে 22 সালের বাজেট থেকে শুরু করে। তো তৃতীয় বছর যখন কন্টিনিউড ডিফিকাল্টির মধ্যে বাজেট প্রেজেন্টেড হয়, বাজেটের থেকে এক্সপেকটেশন এবং বাজেটের কিছু করার সাকসেসফুলি কিছু করতে পারার সম্ভাবনা দুটাই কিন্তু জটিল হয়ে যায়। কারণ তৃতীয় বছরে লিঙ্গার করেছে, মানে কিছু কিছু জায়গায় ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জগুলো গভীরতা রয়েছে। যেমন আমার রিজার্ভ যদি দেখি, 3 বছর আগে যখন শুরু হয়েছে তার তুলনায় এখন ইউজেবল রিজার্ভ আমি 13 বিলিয়নে নেমে এসেছি। আমার ফরেন এক্সচেঞ্জ 22 সালে হয়তো 92 বা 93 টাকা ছিল, 117 টাকায় আছি। এনার্জি ইম্পোর্ট যদি দেখি কনস্ট্রেইনড অবস্থা বা এনার্জি সাপ্লাই কনস্ট্রেইন। তো এইরকম কঠিন বাস্তবতায় কিন্তু বাজেটটা এসছে। তো একটা বাজেট থেকে স্বাভাবিকভাবেই একটা জিনিস আমি বলি, আমার মনে হয় আসান ভাই উনিও আমার মতো অনেক দেশেই কাজ করেছেন। পৃথিবীতে বাংলাদেশে বাজেট নিয়ে যতটা আলোচনা হইচই হয় পৃথিবীর কোনো দেশে এতটা হয় না, ইন্ডিয়াতেও না। এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। ভালো দিকটা হলো যে এখানে পাবলিক প্রাইভেট ডায়ালগের মেকানিজমস অনেক কম। এই বাজেটের এই মানে হইচইয়ের মাধ্যমে সরকারের কাছে কিছু হলেও মেসেজ পৌঁছায়, তার অল্প কিছু হইলেও হয়তো বাস্তবায়িত হয়। খারাপ দিকটা হলো, বা খারাপ বলবো না, মানে নট সো পজিটিভ, যে বাজেটের থেকে এক্সপেকটেশনটা চলে আসে মানে অল এনকম্পাসিং, অ্যাজ ইফ বাজেট অর্থনীতিকে এগিয়ে দিবে এককভাবেই আর বাজেট সমস্ত সমস্যার সমাধান করে দিবে। এটা আসলে ঠিক নয়। বাজেটের পক্ষে কি করার আছে? 3টে জিনিস করার আছে। একটা হলো সরকারের সিগন্যাল, মানে ইন্টেন্টের সিগন্যাল দেওয়া, খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। দ্বিতীয়, ট্যাক্স রেটের নড়চড়, আর হলো আবার নতুন ট্যাক্স রেট ইম্পোজ করা, আর থার্ড হলো পাবলিক রিসোর্স অ্যালোকেশন। তো এই 3টাকে মাথায় রেখে এইবারের কনটেক্সটে আসলে বাজেটের জন্য প্রায়োরিটি কি ছিল আর কি করতে পেরেছে বাজেট? প্রায়োরিটি অবভিয়াসলি হাইয়েস্ট প্রায়োরিটি ছিল, সেলিম ভাইও যেটা বললেন, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন। সেখানে 3টা বিষয়, ইনফ্লেশন, ফরেন এক্সচেঞ্জের যে বা ব্যালেন্স অফ পেমেন্টের যে আনস্টেবল অবস্থা, আর তৃতীয়ত আমার ব্যাংকিং খাত। এবং এর সাথে যুক্ত আছে ওই ফরেন এক্সচেঞ্জের সাথে আমাদের জ্বালানি খাতে, এটারই একটা সাবসেট। তো 3টার মধ্যে আমি বলবো এই প্রথমটায় ইন্টেন্টের দিক থেকে বাজেট বেশ ভালো করেছে। ইনফ্লেশন ম্যানেজমেন্ট ইটস ভেরি অ্যাক্টিভ ইন্টেন্টের দিক থেকে, সিগন্যাল। কিন্তু আমি যখনই বাজেটের গভীরে যাচ্ছি, সিগন্যালকে বাস্তবায়ন করার জন্য অলমোস্ট টুলস, এফেক্টিভ টুলস নাই বললেই চলে। একটা জিনিস শুধু আমি খুঁজে পাই, বা দুটো জিনিস। একটু ম্যাক্রো লেভেলে বাজেটের এবার যে বৃদ্ধির যে পরিমাণটা, এটাকে কনজারভেটিভ রাখা হয়েছে। সাধারণত 11-12% ইনক্রিজ হয়, এবার 4.6%-এর মতো হয়েছে। ইনফ্লেশন ধরলে হয়তো আরো কম, এবং ওই ওভারঅল বৃদ্ধিটার কারণে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারটাও, সেটার বৃদ্ধিটাও একেবারেই কম রাখা হয়েছে। তো এইটা একটা ভালো দিক, মনিটারি পলিসির সাথে অ্যালাইন করছে, কারণ বাজেট ফিসকাল সাইডে একটা বড় টুল। আর দ্বিতীয় যেটা ভালো করেছে, বেশ কিছু এসেনশিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে, যেমন ইনকাম ট্যাক্স অ্যাট সোর্স, এটা কমিয়ে নিয়ে আসা হয়েছে। খুব বেশি না, 2% থেকে 1%, বাট তারপরেও কমিয়েছে। তো কিন্তু এর বাইরে আমি ইনফ্লেশন মানে ফাইট করার জন্য কোনো ধরনের টুলস কিন্তু দেখছি না। উল্টো কিছু জায়গায় এটার মানে কাউন্টার প্রোডাক্টিভ। একটু আমার বলবেন, আমরা তো অর্থনীতির ছাত্র না, যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে যে ইনফ্লেশন কমিয়ে আনার যে গোটা পৃথিবীতে যে প্র্যাকটিস, কোয়ার্টার কোয়ার্টার করে করে বাড়ায় এবং উপকারও পায়, আমরা উপকার পাই না। কেননা আমার মনে হয় যে আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত যাই বলি, মানে খরচটা ফিক্সড। আমাকে মানে যত টাকার দাম ইন্টারেস্টের যাই করেন, আমি বাজার না করে পারবো না, বাড়ি ভাড়া না দিয়ে পারবো না, আমি কি কমাবো? এর সাথে আরো কয়েকটা কারণ আছে বাবু। একটা কারণ, ইন্টারেস্ট রেট কে অবভিয়াসলি এটা একটা বড় ইনস্ট্রুমেন্ট ইনফ্লেশন কন্ট্রোল করা। আমার ইনফ্লেশন বাড়া শুরু করেছে 22-এর শুরু থেকে। কেন? করোনার পরে পুরো পৃথিবী একসাথে খুললো, পেন্ট আপ ডিমান্ড, ইউক্রেন রাশিয়া ওয়ারের কারণে এনার্জি মার্কেট আর অ্যাগ্রি ইনপুট মার্কেট ডিসরাপ্টেড হয়ে গেল। তার সাথে সাথে আমার ডলার ডেপ্রিসিয়েশন শুরু হলো। কিন্তু সেই বিষয়টাকে আমি ইন্টারেস্ট রেট দিয়ে ট্যাকেল করা শুরু করেছি। সেলিম ভাই একটুখানি বলেছেন এটা, পার্শিয়ালি গত বছর জুলাই মাসে। কারণ আমার ক্যাপ দেওয়া ছিল 6-9, আপনার মনে আছে। সুতরাং 1 বছর ওখানে মহামূল্যবান সময় নষ্ট করেছি। ফুল লিবারালাইজেশন আমি মনে করি মাত্র 2-3 মাস আগে হলো। তো এই যে আমরা মানে হাই টেম্পারেচারের কারণে যে অর্গান ড্যামেজ গুলি হয়ে গেছে, ওষুধ দেওয়া শুরু করেছেন আপনি, এখন সেই ওষুধ আর কাজ চলে করবে না। যাওয়ার পর। এখন যদি আপনার কাছে আসে আবুল কালাম একে আজাদ, আপনি একাধারে সংসদ সদস্য, এফবিসিসিআই,
গণমাধ্যমের সঙ্গেও জড়িত। এই ৯-৬ তো ব্যবসায়ীদের উপর দায়টা বলা হয়, এই ৬-৯ কিংবা ৯-৬ যাই বলি, আপনারা সরকারকে বুঝিয়ে আপনাদের চাপ তৈরির মাধ্যমে এটা আদায় করেছেন। দেখুন, এটা ছিল একটা রং সিদ্ধান্ত। এটা আমাদের একটা ধারণা ছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশে যারা বিনিয়োগ করে সেই সব বিনিয়োগে তারা নর্মালি 9%-এর উপর ইন্টারেস্ট তারা দেয় না। অর্থাৎ ওইসব দেশের সাথে যদি আমার প্রতিযোগিতায় টিকতে হয় তাহলে আমার ইন্টারেস্টটা ওখানে থাকা উচিত। এটা আমাদের একটা সাধারণ ধারণায়, বাট উই আর নট দ্য ইকোনমিস্ট। তার রেজাল্টে যে এইরকম ইকোনমির উপর একটা রিফ্লেকশন পড়বে এটা কিন্তু আমাদের ধারণা ছিল না। আমরা চেয়েছি যে আমাদের অর্থনীতিটা ওই রকম হওয়া উচিত যাতে বিনিয়োগ সহায়ক হয়। কিন্তু এইবার এখন কি আমি এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না আমার বক্তব্য বলবো? না, এনিথিং, আপনার পুরো বক্তব্য। আমার কাছে আসলাম, শুরু করলাম এটা আমাদের অ্যাকচুয়ালি আমরা চেয়েছি গভর্নমেন্টের কাছে যে আমাদের এখানে থাকুক, কিন্তু আমাদের সেই অর্থনীতির যে অবস্থা যে এবার বাজেটে, যেমন একটা আমি তুলনা করতে পারি, একটা গ্লাস যদি হাতের থেকে পড়ে ভেঙে যায় তা ওইটাকে জোড়া দেওয়া যত কঠিন, এই বাজেটটা কিন্তু ওইরকমই হয়েছে। জোড়া দেওয়াই যাবে না, এন্ট্রপিক্যাল। এইটা উনি চেষ্টা করেছেন ওইভাবে জোড়া দেওয়ার জন্য। তা কিভাবে দেখেন, এখানে 7,97,000 কোটি টাকা বাজেটের মধ্যে আপনি পরিচালনা ব্যয় ধরেছেন 5,06,000 কোটি টাকা, এবং তার মধ্যে জনপ্রশাসনে আপনি ব্যয় করবেন 22%, 2,97,000 কোটি টাকা, যেটা টোটালি নন প্রোডাক্টিভ। এখান থেকে সরকারের কোনো আয় আসবে না, কোনো কর্মসংস্থান হবে না, কিছুই হবে না। এইটা সরকারি কর্মকর্তা বা বিভিন্ন লোকের পরিচালনা ব্যয় যাবে। আর আপনি ডেভেলপমেন্টে রাখলেন মাত্র 2,81,453 কোটি টাকা। এইটা দিয়ে ডেভেলপমেন্ট, এই বাজেটটা এই ডেভেলপমেন্ট কার্যকর হবে না। কেন করবে না? এনবিআর উপরে ট্যাক্স ধার্য করা হয়েছে 4,80,000 কোটি টাকা। এনবিআর চেয়ারম্যান সাহেব উনি বারবার পাবলিকলি বলছেন যে এটা আমার পর চাপিয়ে দেওয়া হয়েছে, আমার সেই সক্ষমতা নাই এটা অর্জন করার। উনি আগেই কিন্তু সারেন্ডার করেছেন এবং করে যাচ্ছেন। তার মানে এটা গত বছর যেভাবে রিভাইজ করা হয়েছে 4 লাখ এসে ঠেকবে, 4,10,000ও আসবে না। এই চাইবার 4,10,000ও আপনি অ্যাচিভ করতে পারবেন না। সেটা কেন পারবেন না এটাও আমি প্রমাণ করে দিচ্ছি যে এটাও সম্ভব না। এখানে এটা যদি না হয় তাহলে উন্নয়ন বাজেট আসলে আরো কমে যাবে। কেন করে যাবে সেই কারণগুলো আমি আপনাকে তুলে ধরছি। আপনি দেখেন, ব্যাংক ঋণ আপনি নেবেন 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেবেন। বৈদেশিক উৎস থেকে আসবে 1,27,000 কোটি টাকা। আর ঋণ পরিশোধ করবেন আপনি 1,13,500 কোটি টাকা। আপনি বিভিন্ন ব্যাংকের থেকে, আমি সরকার লোন নিয়েছে বিভিন্ন ব্যাংকের থেকে 4,50,000 কোটি টাকা এখন গভর্নমেন্টের লোন আছে। এবং বাংলাদেশ ব্যাংকের থেকে যদি এই টাকাটা বড় করা যায়, যে বলছে যে আমি ব্যাংক থেকে ঋণ 1,37,000 কোটি টাকা, তাহলে বাংলাদেশ ব্যাংকে কিন্তু টাকা ছাপাইতে হবে। তাই বাংলাদেশ ব্যাংক যদি টাকা ছাপাইতে যায় তাহলে কিন্তু আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবেন না। 1, 2, আপনি যখন রেভিনিউ ফল করবে তখন আপনার সব জায়গায় কাটছাট করতে হবে। আপনার বৈদেশিক লোন এখন টোটাল আছে $100 বিলিয়ন টোটাল লোন, এবং যেটা 2017-তে ছিল মাত্র $51 বিলিয়ন। 2017 51 বিলিয়ন, 23-এ আপনি 100 বিলিয়নে চলে গেলেন। আর তার মধ্যে সরকারের লোনই হচ্ছে $79 বিলিয়ন সরকারি লোন। আপনার এভরি ইয়ারে $5 to $6 বিলিয়ন শুধু আপনাকে পে করতে হবে এই বৈদেশিক লোন। আর বিভিন্ন ব্যাংকে আপনি দিবেন, শুধু ইন্টারেস্টই দিবেন 1,13,000 কোটি টাকার মতো, শুধু ইন্টারেস্টই দিবেন প্রতি বছর। তাহলে এখানে সরকার লোন বাড়ছে, বিদেশি লোনের রিপেমেন্ট বাড়ছে, আর আভ্যন্তরীণ উৎস থেকে আপনার রেভিনিউ কমছে। কেন রেভিনিউ কমছে? আপনি বাংলাদেশ ব্যাংকের লেটেস্ট যে আজকে তো কয় তারিখ, 13 তারিখে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন বিনিয়োগের চিত্র। এই বিনিয়োগের চিত্রটা হলো 6 মাস আগের যে ক্যাপিটাল মেশিনের এলসি করেছিল সেটা পেমেন্ট বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি করেছে। তার মধ্যে গত বছরের তুলনায় আপনার 25% ক্যাপিটাল মেশিনারি কম আসছে দেশে। আমার শিল্পে যেসব র মেটেরিয়াল আমি ব্যবহার করি সেটা কম আসছে 22%। তার মানে আমার এক্সিস্টিং যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো চলছে না।
আমি র মেটেরিয়াল আনতে পারছি না, আসছে না। ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে তার সক্ষমতা হারিয়ে ফেলছে, মানুষ কর্মহীন হয়ে পড়ছে, আর নতুন শিল্পায়ন হচ্ছে না। যখন নতুন শিল্পায়ন না হবে তাহলে আপনার ইনকাম ট্যাক্সটা আসবে কোথার থেকে, ভ্যাট আসবে কোথার থেকে, এবং ইম্পোর্ট যেটা ছিল $8 বিলিয়ন সেটা $5 বিলিয়ন নিচে চলে আসছে, নিচে নামানো হয়েছে। হয়ে আসছে যে কোনো কারণেই হোক, যে আমার ডলার সংকট আছে, বিভিন্ন প্রতিকূলতা আছে, আমার ইন্টারেস্ট রেট হাই হয়ে গেছে, তাহলে সেই জায়গা থেকে আপনার কাস্টমস রেভিনিউ আসবে না। তো সব কিছুর মধ্যে দিয়ে আমি কিভাবে এটা অ্যাচিভ করব, এটা আমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমার দেশের এই ব্যাংকগুলোকে পঙ্গু করে দেওয়া হয়েছে, অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে কয়েকজন লোক, যাদের নাম আমরা সবাই জানি, কিন্তু মানে সুখের বলি না। ব্যাপার আপনার মুখ থেকে এখন শুনতে পাচ্ছি। আমরাই সাংবাদিকরাই বেশ কয়েকদিন আগে এই 10 অলিগারের কথা বলতাম, আপনারা চুপ থাকতেন, আপনি এখন বলছেন, আপনাকে ধন্যবাদ। বলেন। এই ব্যাংকটাকে আমরা কি করেছি, আমি মনে করি আমি বেনজির নিয়ে সবাই কথা বলতেছি। এই বেনজির তো কিন্তু একজন দেশপ্রেমিক, আমি বলবো তো সেই হিসাবে। কেন দেশপ্রেমিক? সে টাকাটা বিদেশে নিয়ে যায় নাই, সে টাকাটা কিনেছে আপাতত, যার দেখা যাচ্ছে 500-600 বিঘা জমি কিনছে, করতে পারলে দেশের মধ্যে আছে, জমি কিনে রাখছে। কিন্তু যেই ব্যক্তিগুলো না না, একটা ফ্ল্যাট কিনলে কি হয়, ফ্ল্যাট বিক্রি তো হয়, অসুবিধা তো নাই। আপনি দেখেন কি করেছে আমার দেশের লোক, তারা প্রত্যেকটা ব্যাংক আজকে খালি, শূন্য, 25% আপনার খেলাপি। আপনার গভর্নমেন্ট ডিক্লেয়ার, বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করছে 1,82,000 কোটি টাকা, আর মামলা জালে আটকা আছে 2 লক্ষ, বিভিন্ন মামলার মাধ্যমে প্রায় 2 লক্ষ কত কোটি টাকা, 4,50,000 কোটি টাকা মতন আছে। সরি, আমি এইটা হারাই ফেলছি। টোটাল লাইবিলিটিস পরিমাণ, খেলাপির পরিমাণ 4,50,000 কোটি টাকা, 25% টোটাল লোন ডিসবার্সমেন্ট কত? 16,000 কোটি হবে। আচ্ছা, এখানে আপনার এই যে অবস্থা, টাকাগুলো যারা বাইরে নিয়ে গেল, আর আপনি কি করলেন, আমি যে বাংলাদেশে এসে ব্যবসা করতেছি, আমারে বললেন যে আপনার 38 লাখ টাকার উপরে যদি আপনি আয় করেন, তাহলে আপনি এখন 25% দিচ্ছেন, আপনাকে 30% দিতে হবে, আর চোর দিবে 15%। আচ্ছা, আর যিনি টাকাটা নিয়ে বিনিয়োগ করলেন না, টাকাটা উনি বাইরে নিয়ে গেলেন, উনি ওখানে কয়েকটা দেশে বাড়ি করলেন, কেউ করেছেন সিঙ্গাপুরে, কেউ করছেন দুবাইতে, কেউ করছেন কানাডাতে, কেউ করছেন আমেরিকাতে, তার জন্য যে বাবা তুমি যদি টাকাটা নিয়ে আসো 15% দেব। ইনকাম ট্যাক্স আইনে আছে, যদি কেউ ডিফল্টার হয় তাহলে প্রচলিত যে আপনার ইনকাম ট্যাক্স আছে, যে কর আছে, তার উপরে তাকে জরিমানা দিতে হবে। তা আমার জন্য জরিমানা, আর যে বিদেশে নিয়ে গেলে তার 15% আপনি তাকে দিয়ে দিবেন, যেখানে এটা কার্ডও পাইতে পারে। এবং আওয়ামী লীগের যে নির্বাচন ইস্তেহার, সেখানে বলা হয়েছে করাপশনের জন্য 0 টলারেন্স। আর আপনি এই পার্লামেন্টকে এভাবে কিভাবে বৈধতা দিবে যে 15% কালো টাকারে সাদা করার জন্য, এবং সোর্স কি জিজ্ঞেস করা যাবে না? এটা তো কোনোদিন হইতে পারে না। তাহলে হবে কি, আজকে যারা জেলখানায় মানি লন্ডারিং কেসে জেলে আছে, ডাকাতি করে যে জেলে আছে, চুরি করে জেলে আছে, কালকেই কিন্তু সে হাইকোর্টে রিট করবে যে আমি কিন্তু আমাকে ছেড়ে দেওয়া হোক, কারণ আমার বড় ভাই 15% দিয়ে ছাড়া পাইছে, তাহলে আমি জেল খাটবো কেন? তা আমাকে জেলের বাইরে রাখা হোক। এইটা কিন্তু আর একটা সমস্যা তৈরি করবে, জেলখানায় আপনাকে খালি করে দিতে হবে। আপনি কোন অপরাধে আপনি তাকে রাখবেন না? তবে এই কালো টাকা তো গোটা পৃথিবীতে মেইন স্ট্রিমে আনার একটা চেষ্টা হয়, সেটা কি? আপনি প্রপার ট্যাক্স দেন। আপনি আমি 15% দিয়েই আনে না, গতবার তো 10 ছিল। তাহলে আপনি এটা অ্যালাউ করেন না। আপনি যারা টাকা নিয়ে, তার কাছ থেকে টাকাটা আনাটা, এই আমি বলতেছি, আমি অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীকে বলেছি, মাননীয় অর্থমন্ত্রী সাহেব আপনি কয়েকটা চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্মকে নিয়োগ করে দেন, প্রত্যেকটা ব্যাংক থেকে কে কে টাকা নিয়েছে, যারা টাকা নিয়ে যেই খাতে বিনিয়োগ করার কথা সেখানে সে বিনিয়োগ করেছে কিনা। যদি বিনিয়োগ করে না থাকে তার টাকাটা গেল কোথায়, আপনি কয়েকজন লোক জেলে ঢোকাই দেন, পাবলিকলি তাদের নাম করে ডিক্লেয়ার করে দেন, দেন অটোমেটিকলি টাকা চলে আসবে।
এর জন্য আপনাকে কনসেশন দিতে হবে না। আচ্ছা, মনসুর। অনেক বিষয়ে আলোচনা হয়েছে, আমি আর পুনরাবৃত্তি না করে খুব সংক্ষেপে যেটুকু বলতে চাই যে আমি বাজেটটা একটু রেমেডিটা আমরা পরের রাউন্ডে বলবো, রেমেডি যদি আদৌ থাকে কি করা যায়, এবার একটু সমস্যাটা চিন্তা। সমস্যাই তো বেশি। আর সমস্যাটাকে যদি আমি ওন না করি তাহলে তো রেমেডি আসবে না। এখানে যেটাকে আমি যেটা দেখি যে বাজেটের এবারের বাজেটের ফোকাসটা হচ্ছে মোস্টলি অন স্টেবিলাইজেশন। এখানে রিফর্ম আমরা কিন্তু দুটো জিনিসই চাচ্ছিলাম, যে বাংলাদেশের সমস্যা স্টেবিলাইজেশন এবং এটাকে সলভ করতে হলে আমাকে ফান্ডামেন্টাল রিফর্মে যেতে হবে, এবং দুটো একসাথেই শুরুটা করা দরকার। রিফর্মের রেজাল্ট আমি হয়তো এখন পাবো না, কিন্তু আমাকে শুরুটা এখনই করতে হবে, দেরিতে করা যাবে না। সেই জায়গাটা আমি বলবো যে স্টেবিলাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, হ্যাঁ এই বাজেট স্টেবিলাইজেশন ফ্রন্টে মনিটারি পলিসিকে একটা সহায়ক ভূমিকা রাখবে আমার ধারণা, সেটুকু আছে। তারপরে পুরোপুরিভাবে পারবে কিনা সেটার ব্যাপারে আমি আসবো। আর রিফর্মের ব্যাপারে যেটা আগেই বলা হয়েছে যে এখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত যে জায়গাগুলোতে আমরা রিফর্মের কথা বলছি, যেখানে বাংলাদেশ ব্যাংকও বলছিল যে তারা কিছু একীভূত করবে, এটা করবে সেটা করবে, কিন্তু কোনো কিছুই কিন্তু এই বাজেট স্পিচেও আসে নাই, এবং বাংলাদেশ ব্যাংকের যে কিছু তৎপরতা আমরা দেখেছিলাম সেটাও কিন্তু মুখ থুপ রেখেছে। কোনো একীভূত আর হবে না যেটা বোঝা যাচ্ছে। তো সেটা পলিটিক্যাল ইকোনমির কারণেই এটা হচ্ছে। অর্থাৎ তারা ব্যাংকের এই মালিকরা, যারা দুর্বল ব্যাংকগুলোর মালিক, তারা খুব ক্ষমতাধর, ফাইন্যান্সিয়ালি দুর্বল হতে পারে, অর্থাৎ ফাইন্যান্সিয়ালি ব্যাংকগুলো দুর্বল হতে পারে, কিন্তু তারা দুর্বল নয়, তাদের ব্যাংকগুলো দুর্বল হতে পারে, কিন্তু তারা পলিটিক্যালি ক্ষমতাধর, কিন্তু তারা বাংলাদেশ ব্যাংককে থামিয়ে দিয়েছে অন দ্য রোড, ওইটা কিছু করতে পারবে না। কিন্তু এই মার্জারে কি কোনো লাভ হতো সেটা আরেক কথা, এবং সে প্রসেসটাও হয়তো ভুল ছিল, অনেক সমস্যা ছিল সেখানে, সেটা আমরা তখনই বলছিলাম যে এইভাবে পদ্মা ব্যাংক আর এক্সিম ব্যাংকেরটা কি হয়ে গেল এই ফাঁকে নাকি? না, ওটাও হয়নি, কোনোটাই হবে না মনে হয় না। হ্যাঁ, ওইভাবেই আছে এখন, আর কিছু আগাচ্ছে না যেটা মনে হচ্ছে ভাবে। এখন কথা হলো যে স্টেবিলাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে হ্যাঁ, আমার ধারণা যে মনিটারি পলিসি যে স্ট্যান্সটা নেওয়া হয়েছে, সরকার ইন্টারেস্ট রেট ছেড়ে দিয়েছে, এক্সচেঞ্জ রেট ছেড়ে দিয়েছে। অনেকেই বলছিল যে এক্সচেঞ্জ রেট অনেক চলে যাবে, 130 140 হয়ে যাবে, হয় নাই, হবে না। হবে না কারণ হচ্ছে যে ইন্টারেস্ট রেট অনেক বেড়ে গেছে, এখন টাকাটা বেশি অ্যাট্রাকটিভ অ্যাজ ফাইন্যান্সিয়াল ফর্ম অফ অ্যাসেট, কাজে এখানে অনেকে সহজে যাবে না। তো সেই কারণে আমি আশাবাদী যে এক্সচেঞ্জ রেটটা যদি স্টেবিলাইজ করে যায়, এবং স্টেবিলাইজ করে গেছে, কিন্তু যদি স্টেবিলাইজ থাকে আরো 6 মাস, ফার্দার কোনো ড্রেন আউট না হলে মোটামুটি এরকম। আর এটা থাকার কথা, মানে কনভেনশনাল ইকোনমিক্স অনুযায়ী এটা এখন স্টেবিলাইজ থাকা উচিত। যদি না হয়, এগুলি আগেই বলেছিলেন। হ্যাঁ, আপনি অর্থনীতিবিদ না হয়ে মোটামুটি দোকান খুলে বসেন ভবিষ্যৎবাণী, অনেক ভালো করে। আচ্ছা, যাই হোক। তো যাই হোক, আমার হলো যেটা এটা থাকবে, কারণ এটা একটা কনভিকশনের ব্যাপার আছে। কিছু জিনিস, ইফ ইউ আর ডক্টর, ইউ নো দ্যাট এইটা দিলে পরে এই ওষুধটা সারবে। আমার ধারণা এটা সারবে, কিন্তু এটার ব্যাপারে আমাকে কিন্তু কমপ্লেসেন্ট হওয়া যাবে না। অর্থাৎ আমি করলাম, আবার বলে দিলাম 14%-এর বেশি যেতে পারবে না, তাহলে কিন্তু হবে না। আমি যদি বলি বাজার ভিত্তিক, ইট শুড বি বাজার ভিত্তিক, এখানে ইন্টারফেয়ার করা যাবে না। দ্বিতীয়ত জিনিস যেটা হচ্ছে, জিনিসটা আমি একটু লক্ষ্য করছি খুব অতি সম্প্রতি, বলা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল মানে বাজেটকে ফাইন্যান্স করবে না, অর্থাৎ টাকা ছাপবে। কিন্তু অতি সম্প্রতি আমরা দেখেছি, গত মাস পর্যন্ত এটা ছিল নেগেটিভ, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে কিছু টাকা ফেরত দেওয়া হয়েছিল, 15,000 কোটি টাকার মতো ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু এই মাসে সেটা কিন্তু আবার পজিটিভ হয়ে গেছে, এবং পজিটিভ মানে বেশ কোয়াইট বিট পজিটিভ। এবং আমি চিন্তিত, এই মাসের কিন্তু এখন শেষ হয় নাই, শেষ হবে 30 তারিখে, এবং 30 তারিখেই কিন্তু সব পেমেন্টস গুলো সেটেল হবে। অনেকে আমাকে বলে যে 80,000 কোটি টাকা ধার করেছে, 1,57,000 তো হবে না। আমি বললাম যে না, ইউ ডোন্ট সে দ্যাট। লাস্ট দিনে, লাস্ট আওয়ারে সরকার ডিসাইড করবে কাকে দিবে কাকে দিবে না, এবং সেটেলমেন্টের ভিত্তিতে তখন হয়তো 135 হবে, 150 হবে, 158 হবে, আমি জানি না কোনটা হবে। কিন্তু বর্তমান সংখ্যা দেখে কিছু বলা যাবে না, টু ফ্লুইড। যে জিনিসটা আমি দেখছি, সেন্ট্রাল ব্যাংক বলছে যে তারা লোন দিচ্ছে না সরকারকে, তারা ডিভলভ করছে না, অর্থাৎ ট্রেজারি বিল তারা কিনছে না, কিন্তু তারা ওয়েজ অ্যান্ড মিনস থেকে টাকা দিচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ওয়েজ অ্যান্ড মিনস তো অ্যাডভান্স করা, তো অ্যাডভান্স আমি করি, অথবা বন্ড কিনে টাকা দিই, ইটস অল দ্য সেম। ফ্রম অ্যাজ এ ম্যাক্রো ইকোনমিস্ট আমার কাছে ইট ইজ অল দ্য সেম, অর্থাৎ ইউর ইনজেক্টিং লিকুইডিটি। তো সেন্ট্রাল ব্যাংক কিন্তু অলরেডি কিছু লিকুইডিটি ইনজেক্ট করে ফেলেছে। That is what I heard from different sources, and that's credible.
এটা এটা যদি কি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এটা কি ট্রান্সপারেন্ট ইনফরমেশন না, কতখানি টাকা ছাপছে কি ছাপছে না, এটা আপনার এটা ডাটাটা এখনো ফাইনাল ইয়ার এন্ড মান্থ এন্ড আসে নাই, এটা আসবে শীঘ্রই। এখন করে ফেলেছে কিছুটা, চাপটাতে এই মাসেই, কাজে প্রচন্ড চাপ আসবে, প্রচন্ড চাপ আসবে, কারণ তা না হলে ইন্টারেস্ট রেট আবার ঊর্ধ্বমুখী হয়ে 18% হয়ে যেতে পারে, 20% হয়ে যেতে পারে, আমি জানি না। আবার কাজে সরকার একটা চাপের মুখে আছে বর্তমানে এই মাসটাতে, এই আগামী 2 সপ্তাহে ঈদের বন্ধ 30শে জুন। হ্যাঁ 30শে জুন পর্যন্ত খুব চাপে আছে, এবং কি করবে আমি জানি না। তারা যদি বড়ভাবে আবার বাংলাদেশ ব্যাংক থেকে নেয় তাহলে দ্যাটস দ্য এন্ড অফ ইনফ্লেশন ফাইট, আমি বলবো। মানে যা অর্জন সেখানে বিসর্জন, সেটাকে বিসর্জন হয়ে যাবে। দ্বিতীয়ত যেটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই ব্যাংকিং খাতের যারা টাকা সরিয়ে নিয়ে গেছে, খালি করে ফেলেছেন, তাদেরকে আবার উদ্ধার করার জন্য বাংলাদেশ ব্যাংক যথেষ্ট লিকুইডিটি ইনজেকশন করছে, এবং এই ইনজেকশনটাও কিন্তু ওই টাকা ছাপানোর মতোই একই। আমি দেখেছি এই বছর কানে পানি ঢুকে গেলে কানে পানি দিয়ে বের করতে হয়, সেই জন্য দেওয়া হচ্ছে। গল্প করে এখন যেভাবে আপনি ইন্টারপ্রেট করেন না কেন, বটম লাইন হচ্ছে পানি দিচ্ছেন কানে, এবং সেটা ভালো জিনিস নয়, কোনো ডাক্তার বলবে না যে এটা সাইন্টিফিক। কাজেই এখন কথা হলো যে আমি যদি এই তারল্য এভাবে দিতে থাকি তাহলে কিন্তু আমার ইনফ্লেশন ফাইট হবে না। কাজে আমি আপনাদের মাধ্যমেই একদিকে বাড়িয়ে যা করলাম, আরেকদিকে টাকা ছাপালে তো সব শেষ। হ্যাঁ, আমাকে যদি একটু কঠোর হতে হয়, আগামী 6টা মাস যদি আমি কঠোর থাকি, আমি মনে করি যে ইনফ্লেশন কমবে। কিন্তু আমি যদি ওয়েভারিং শুরু করে দেই, চাপের মুখে পড়ে যাই রাজনৈতিক কারণে, তাহলে কিন্তু এই ইনফ্লেশন ফাইটটাকেও বিসর্জন দিতে হবে। ডক্টর শামসুল আলম, আমার হাতে 10 মিনিট আছে, আপনি এটা নিতে পারেন, অথবা আমরা বাকি দুইজনের কাছ থেকে এই রাউন্ডটা শেষ করি, সেকেন্ড রাউন্ডটা আপনাকে দিয়ে শুরু করি। হ্যাঁ। সাদেক আলিম, আপনি শুধু রাজনৈতিক অর্থনীতি না, এই সমাজে যে অস্থিরতা, ইভেন গরুর বাজারেও কিন্তু একটা অস্থিরতা দেখা যাচ্ছে, যে আসলে যারা গরু নিয়ে আসছে তারা কিনতে পারছে, তারা কিন্তু বিক্রি করতে পারছে না। কস্ট অফ প্রোডাকশন হাই। হ্যাঁ, তাদের কস্ট অফ প্রোডাকশন হাই, মানুষের হাতে টাকা নাই। তো এই যে অভাবটা তো গরু না কিনলেও বাঁচবে, কিন্তু ডেইলি বাজার না করলে তো বাঁচবে না, তার এফেক্ট কিন্তু এখানেও পড়তে শুরু করেছে, এবং সামাজিক অবক্ষয়, নানা অনাচার, এবং উইনার টেক্স ইট অল, তার নমুনা তো দেখতে পাচ্ছি আনারের মতো কাহিনীর মাধ্যমে। স্টেক ইজ সো হাই, একজন আরেকজনকে ভস্য করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে, জানে মেরে ফেলতেছে, এরকম একটা ইকোনমির অবস্থায় আপনি কিভাবে দেখছেন একটা সমাজবিজ্ঞানী হিসেবে? ধন্যবাদ আপনাকে। আসলে এতক্ষণ যে আলোচনাটা আমরা হয়েছে, হাসা একটু হেসেছি, কিন্তু ব্যাপারগুলি অত্যন্ত না, সিরিয়াস, অত্যন্ত যে গুরুতর। মানুষজন ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছে আর বাকি জন খেতে পারছে না। আমি আসলে এতক্ষণ যে আলোচনা শুনছিলাম, অনেক আলোচনায় আমার মাথার উপর দিয়ে চলে গেছে, কেননা আমি সমাজবিজ্ঞান পড়াই, কিন্তু কোয়ান্টিফিকেশন, যেটা বাজেটের যে অ্যানালিসিসটা কোয়ান্টিফিকেশনের মাধ্যমে এসছে, এটাও কিন্তু খুবই উপকারী। আজকে যারা শুনছেন দেখছেন, আমার কাছে মনে হয় যে এই আলোচনাটা কাজে আসবে, এই কারণে যে কয়েকটা বড় দাগে একটা বিষয় চলে আসছে, যে একটা বাজেট কিন্তু একটা সামাজিক বিষয়। আমরা সবাই নিজেদের সংসার চালানোর জন্য একটা বাজেট করি। আমি এখন একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছি, সেখানে আমি মনে করি যে আমাকে ছোট একটা মাইক্রো জায়গা থেকে একটা ম্যাক্রো লেভেলের সংসার যেভাবে আমরা আন্তঃখাত সমন্বয় করি, সেভাবে আমাদেরকে চালাতে হচ্ছে। কারণ এবছরও আমরা বেশ পাবলিক ইউনিভার্সিটি যেগুলি আছে, আর যেগুলো ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত, সেখানে কিন্তু বেতন ভাতাটা যখন আসার কথা তখন আসেনি। তখন আমাদের অনেক উপাচার্যকে কিন্তু নিজস্ব এই খাত ওই খাত বিভিন্ন খাত থেকে এনে বেতন ভাতা তো আমার শিক্ষককে দিতেই হবে, কর্মকর্তাদের দিতে হবে। আবার এটা করার জন্য আবার ইউজিসি আমাদের অডিট আপত্তিও দিয়ে থাকে, সে তো আমরা যাবো কোন দিকে, এনবিআরও আছে আমাদের সাথে। তো আমার যেটা মনে হচ্ছে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেখানে কয়েকটা জিনিস খুবই বড় আকার। একটা হচ্ছে যে একটা বাজেট, যদিও আমার একজন যিনি বক্তা তিনি বলছিলেন যে বাংলাদেশে যেভাবে আলোচিত হয় অন্যান্য দেশে হয় না, কিন্তু আমি মনে করি এই আলোচনাটা হওয়া প্রয়োজন। কারণ পাবলিক এবং যারা চলে আসে খুব কাছাকাছি যে সরকার আসলে কি করছে, তাদের সরকারের কিন্তু একটা দায়বদ্ধতা আছে পাবলিকের কাছে, কারণ আমরা যারা ট্যাক্স দিচ্ছি সেই সার্ভিসটা আমি পাচ্ছি কিনা, অর্থাৎ আমি নিয়মিত বিদ্যুৎ পাচ্ছি কিনা, আমি স্বাস্থ্যসেবা পাচ্ছি কিনা, আমি শিক্ষার জায়গায় সেই সেবাটা পাচ্ছি কিনা, আমি একজন নারী হিসাবে আমার পরিবার, সমাজ এবং রাষ্ট্রে আমার নিরাপত্তা আছে কিনা, সেটার সাথে কিন্তু বাজেট আমি হয়তো বলতে পারি যে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত না হলেও পরোক্ষভাবে সম্পৃক্ত।
সম্পৃক্ত। এই জন্যই বাজেটের ফোরকাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার এক্সপেন্ডিচারটা কি হবে, তার আপনার স্পেসিফিক পিরিয়ডের মধ্যে বাজেট কি করতে পারে একটা সরকার, এবং সেটার একটা পুরো ফিসকাল ইয়ারে একটা আমি বলবো যে একটা জাজমেন্ট সরকার দিচ্ছে, এবং সেটা আমরা জানি সম্পূরক বাজেট, রিভাইজ বাজেটে আমাদের আলোচনা হয়ে আসছে। আমি যদি আমার শিক্ষার দিকে তাকাই, সেখানে আমি বলবো যে অল লেভেলস যদি আমরা ধরি, সব জায়গায় কিন্তু মোটামুটি কিছুটা হলো বৃদ্ধি পেয়েছে। আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে আমরা বলতে পারি যে আমার প্রাইমারিতে কম, বা আমার উচ্চ মাধ্যমিকে একটু কম হলো, বা আমার উচ্চ শিক্ষায় কেমন হলো, বা আমার গবেষণা খাতে কী হলো। আমি একজন শিক্ষক হিসাবে বলবো যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি গভর্নেন্সের জায়গায় কী করছি, আমি যেটুকু ইনভেস্ট করতে চাচ্ছে গভর্নমেন্ট, সেটার মানে আপনার একটা হচ্ছে শিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম ইত্যাদি, আর একটা হচ্ছে আমার প্রকল্প উন্নয়ন, প্রজেক্টে যেটা দিচ্ছে, ডেভেলপমেন্টে, যেখানে আমি লক্ষ্য করছি যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অনেক মানে নাভিশ্বাস উঠে যায়। জুন মাস আসলে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজ বা স্কুলগুলোতে তারা ইমফ্যাসিস দেয় তাড়াতাড়ি খরচ করো, তাড়াতাড়ি খরচ করো। হয়তো বাজেটটা যে সময় আমাদের ডিসবার্স হচ্ছে, আবার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, এই যে একটা মানে চেইন অফ পিপল ইনভলভ ইন ইনস্টিটিউশনস, এখানে একটা ডিলে হচ্ছে। আর একটা হচ্ছে যেটা সরকারের মধ্যে থেকে শক্তিশালীভাবে করা হচ্ছে না, যে এই ইনভেস্টমেন্ট যতটুকুই হোক না কেন সেটার মনিটরিংটা হচ্ছে কিনা। আপনারা আলাপ করছেন খেলাপি ঋণ নিয়ে, আমি বলবো যে খেলাপি শিক্ষা খাত যে বাজেট যেখানে অপচয় হচ্ছে বা দুর্নীতি হচ্ছে, এবং মানে বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্ট যেগুলো আছে বিশ্ববিদ্যালয়কে অন্য জায়গায় ক্যাম্পাস মূলত বিল্ডিং বানানোই মূল কাজ, সেটাই শিক্ষা তো বড় কাজ না। আমি তো মনে এই যে অ্যাবসলিউটলি যে একজন উপাচার্য কিন্তু প্রজেক্ট ডিরেক্টর হবে না, কিন্তু তাকে দেখা যাচ্ছে প্রজেক্ট ডিরেক্টর করা হচ্ছে কেন? সে তো একটা ছোট জায়গায় যদি একটা বিশ্ববিদ্যালয়, তার হবে যে সে শিক্ষার্থীকে কেমন করে অ্যাট্রাক্ট করবে, কোন কোন সাবজেক্ট তার খুলতে হবে, কোন কোন ডিসিপ্লিন। অর্থাৎ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমি যদি সুনামগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করি, তাহলে সুনামগঞ্জের যে আমার লোকাল স্টাডি করতে হবে যে ওখানে কী কী দরকার, কী কী ইন্ডাস্ট্রি হতে পারে, কী কী সাবজেক্ট, এইখানে একটা সমস্যা। আর একটা আমি মনে করি যে শিক্ষাটা হচ্ছে কিন্তু যেটা আমরা বলি যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 বলা হচ্ছে, যেটা আমার মানবাধিকার। এইখানে আপনি দেখবেন যে আমাদের কিন্তু বেশ 14% ড্রপ আউট হয়েছে, সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও যে কাঠামোগত যে দুর্বলতা, সেজন্য 14% হচ্ছে। এবং সবচেয়ে বেশি একটি ইন্টারেস্টিং ডেটা আমি দেখছিলাম যে 54% মেয়ে এখনও কিন্তু 18 বছর আগে বিয়ে হয়ে যাচ্ছে, তারাও কিন্তু স্কুল থেকে ড্রপ আউট হচ্ছে। করোনার সময় হয়েছে, আমরা বলেছি যে আপনারা ফলো আপ স্টাডি করেন, আপনারা মেয়রের সাথে যোগাযোগ করেন, চেয়ারম্যান ইত্যাদি। বিরতির আগে আমি একটু শ্যামল আপনি কিন্তু কথা শেষ করতে দিতে হবে না, শেষ তো আমরা তো প্রত্যেকেই মোটামুটি 2 ঘন্টা কথা বলতে পারবো না। অনেকে অনেক বেশি দিচ্ছেন, অনেকে একেবারেই দিচ্ছেন না। ধন্যবাদ। আমি যে সমস্ত আলোচনা শুনছিলাম, আমি একটু তাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিতে চাই। কারণ যে কথাগুলো আমরা যারা সাধারণ নাগরিক, যারা অর্থনীতিবিদ না, ব্যবসায়ী নেতৃবৃন্দ না, একেবারেই গণমাধ্যমের চোখে কিভাবে দেখি। প্রথমেই যে আলোচনাটি অর্থনৈতিক রাজনীতি, এটা জিনিসটা কি আসলে আমি বুঝি এটাই যে ইট ইজ একটা দর্শন, সরকারের দর্শনটা কীভাবে প্রতিফলিত হয়। আমি প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন ছুঁই। আপনি বলছেন সংসদ সদস্যরা ঠিক করেন, আদৌ কি সেটি বাস্তব? সরকারের যে পলিসি সেটি কি আসলে সংসদ দ্বারা নির্ধারিত হয়? বাংলাদেশে কি সেই বাস্তবতা বিলং করছে? আহসানিস মনসুর বলেছেন যে একটা রিপেয়ারিং আছে। সরকার তো এইরকম একটা স্টেজে গিয়ে রিপেয়ারিং ছাড়া কোনো রকমের এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই। নিজেকে রক্ষাটাই আসলে প্রধান প্রায়োরিটি। সুশাসনের অভাবটা এতটাই প্রকোপ অর্থনৈতিক সেক্টরে, সরকারের মধ্যে আছে নানা রকম বিভ্রান্তি। আমি দুটো উদাহরণ দিই। এনবিআর এর পলিসি ফ্রেন্ডলি না, এটা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এনবিআর এর ভ্যাট পলিসি নিয়ে ওবায়দুল কাদের আপত্তি তুলেছেন। সরকারের মধ্যে যদি এই লেভেলে দ্বিমত থাকে, তাহলে বোঝা যাবে যে সেখানে কোথাও একটা ইয়ে নেই। কালো টাকা সাদা করার কথা অনেকেই বলছেন, কালো টাকা সাদা করার অভিজ্ঞতাটা কি সেটি নিয়ে অনেক কথাবার্তা আছে। এনবিআর চেয়ারম্যান পরিষ্কার বলেছেন এটি ব্যবসায়ীদের অনুরোধে করা হয়েছে।
এটা ওনার বক্তব্য। মার্জার নিয়ে বিতর্ক আছে এবং মার্জার নিয়ে বলছেন কিছু দুর্বৃত্ত লুটেরাকে এক্সিট রুট দেওয়ার জন্য এই মার্জারের অ্যাপ্রোচ করা হচ্ছে। আপনি দেখবেন প্রথম ব্যাংকটা যে মার্জার হয়েছে এটা লুটেরাদের খপ্পরে পড়ে ব্যাংকটার আজকে এই অবস্থা, এবং সেটি করার জন্য কারা কারা তৎপর ধারাবাহিক লুটেরা। মোজাম্মেল বাবু আপনিও জানেন আমিও জানি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন একটা কথা বলেছেন যে বিদেশে যারা বেগম পাড়ায় বাড়ি বানিয়েছেন, আপনারা অনেকে এই প্রসঙ্গটি এনেছেন, কারা করেছে সেই বাড়ি তার কাছে লিস্ট আছে, তার মধ্যে 80% হচ্ছে আমলা। সেই লিস্টটা একটু বের করে দেন না আমাদেরকে যদি সেটি হয়ে থাকে। সো এইগুলো সরকারের দৃষ্টিভঙ্গির মধ্যে। আপনি তো খালি প্রশ্ন, আমি প্রশ্ন, আমার কোনো উত্তর নেই, কারণ আমি এখানে উত্তর দিতে পারবো না, বিকজ আমি অর্থনীতিবিদ না, আমি গণমাধ্যম কর্মী হিসেবে প্রশ্নগুলোর গণমাধ্যম কর্মী প্রশ্ন করলে দেখছেন যে অর্থমন্ত্রী উত্তর আছে, উত্তরও দিচ্ছি আমি। এখন আজকে একটানা ধারাবাহিকভাবে সরকার 15 বছর ক্ষমতায়, উত্তর হচ্ছে এটা। এখনো আমি নির্বাচন গ্রামে বিদ্যুৎ থাকে না, 24 ঘন্টা 48 ঘন্টা বিদ্যুৎ নেই অধিকাংশ গ্রামে, নাম্বার 1। জ্বালানির কোনো নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে নাই। ব্যবসায়ীরা আমাদেরকে অনেকেই বলেন যে আমাকে খালি এনার্জি সাপ্লাইটা এনশিওর করেন, আমরা এক্সপোর্ট গ্রোথ এমনি বাড়িয়ে দেবো। দ্বিতীয়ত 9-6-এর কথা আপনারা বলছেন, অনেক ব্যবসায়ী বলেন আমাদেরকে যে 18% ইন্টারেস্ট দিয়ে বাংলাদেশে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে আজকে 9, 6, 10, 11, 12, 13 এগুলো ইম্যাটেরিয়াল। আরেকটি হচ্ছে যে অর্থনীতির কোনো ডিরেকশন আমরা এখনো খুঁজে পাচ্ছি না। এখনো যদি বলেন উনি যে সরকার পরিচালনা বয় সবচেয়ে বেশি, এই যে পুরা বাজেটের 2/3 হচ্ছে সরকার খালি বেতন ভাতা দিয়ে যাবে, তাহলে কিসের ডিরেকশন আসলো এটা? অ্যান্ড ফোর্থ হচ্ছে আমাদের রেমিটেন্স, বিদেশে যাবে। মালয়েশিয়া নিয়ে যে কেলেঙ্কারি দেখলাম আমরা, 5টা লোক 21,000 কোটি টাকা কামিয়ে গেল, এর জন্য কাউকে জবাবদিহি করতে হয় না। সো এইরকম একটি অবস্থায় আপনি বাজেট, পলিটিক্যাল, ইকোনমি যাই বলুন না কেন, কোনোটাই যদি ঈদের আগে মন খারাপ করেন না। আমাদের আমরা বিরতিতে যাচ্ছি, আমরা ফিরে এসে পরে আশার আলো নিশ্চয়ই খুঁজে পাবো সকলকে। তো সুপ্রিয় দর্শক, আমরা ফেরত এলাম এডিটর্স গিল্ড আয়োজিত প্রতি শনিবারের নিয়মিত গোল টেবিল আয়োজনের 95তম পর্বে। আমরা আলাপ করছি আমাদের ঘোষিত প্রস্তাবিত বাজেটের রাজনৈতিক অর্থনৈতিক দিক এবং বাজেটের অন্যান্য দর্শন এবং এর আমরা সামনে কি দেখতে পাবো, কি বিপদে আছি, কিভাবে কাটিয়ে উঠবো, এসব নিয়ে শামসুল আলম, ডক্টর শামসুল আলম আপনার কাছে আসছিলাম। আমরা অবশ্যই আপনাকে সরকারের হয়ে জবাব দেবেন এটা আশা করি না। আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার মতামত। ধন্যবাদ আপনাকে, সকলকে ঈদ শুভেচ্ছা। আমি আমার মতই বলবো, আমি যেভাবে অর্থনীতিবিদ হিসাবে দেখে থাকি ওভাবে বলি, ওভাবে লিখি, সরকার থাকলেও সরকার বাইরে থাকলেও। অনেকে বলেন বাজেটটা গতানুগতিক, এটা একটা সমালোচনা হয়েছে, আমি এই শব্দটাই যে আমি ধরে নিলাম। এটা গতানুগতিক বাজেট মোটেই নয়। তার একটি কারণ আমি বলি, এবার বাজেটের যে ডেফিসিট ফাইন্যান্সিংটা করা আছে, মানে ঘাটতি বাজেট আছে 4.6%। তো এর আগের বছর ছিল 5%, এর আগে ছিল 6, এর আগে ছিল 6.5। তো 6.5 থেকে একেবারে 4.5 চলে আসা 4.6, এটাকে আমি এই জন্যই বলি এটা সাহসী বাজেট, গতানুগতিক নয়। আর গতানুগতিক মানে কি, বাজেটে তো একটা ফরম্যাট থাকে, স্ট্যান্ডার্ড। যেমন 14টা সেক্টরে এরা বরাদ্দ করবেই, ওর মধ্যে উন্নয়ন বাজেট থাকবে, তারও 15টা সেক্টর আছে, ওখানে বরাদ্দের হেরফের হয়। বাজেটের মূল ফরম্যাটটা তো একই। আজকে 53 বছর ধরে বাজেট কিন্তু ওইভাবেই হয়ে আসছে, কাজেই গতানুগতিক নয়। গতানুগতিক কি কারণে বলছে এটাকে? তো এটা সাহসী বাজেট এই জন্য বলছি। এই বছরই প্রথম দেখলাম আমাদের সংসদ সদস্যদের যে বিনা করে গাড়ি আনতে দেওয়া হতো, সেটি মাননীয় অর্থমন্ত্রী সংসদে বলেছেন এটি যে ধারায় ওনাদেরকে দেওয়া হয়েছে, এটা নিয়ে সমালোচনা আগেও ছিল যখন শুরু হলো, যে এটা তো সংবিধানের প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক সুযোগ, রাজনৈতিক সুযোগ সমান থাকার কথা। তো এটা সমালোচিত ছিল। এটি আমি দেখলাম সংসদে তিনি উত্থাপন করেছেন, যে এই ধারা তিনি বলেছেন এবং সমস্যা করা যায়, এটি যদি রহিত হয়ে যায় এটি সাহসী পদক্ষেপ। কাজেই বাজেটকে আমি প্রথমেই বলেছি, আমি লিখেছিও পত্রিকা, যে সাহসী বাজেট, পরিমিত বাজেট। যেটুকু কাপড় আমার হাতে আছে ততটুকুই কাটা হয়েছে। তো আপনারা বলতে পারেন যে না কাটা, আমি এটাকে 6.5 আমি তো করেছি বাধ্য হয়ে। মোটেই বাধ্য না, চাইলে বরোয়িং বাড়িয়ে, ঋণ বাড়িয়ে আমি এটাকে আরেকটু বড় 5%, 5.5% করতে পারতাম। তো এটা করা হয়নি একটি কারণেই,
বাজেটে যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এটা আপনারা বারবার শুনেছেন বলেছেন, মূল্যস্ফীতিকে লক্ষ্য করে বাজেটটি করা হয়েছে। তো সেই কারণেই বাজেটকে এই ছোট রাখতে হয়েছে এবং সেটি যথাযথই করেছে। এখানে বাজেট নিয়ে আমি আরেকটি বলবো কয়েকটি কথা, যেটা আমার ভালো লেগেছে। আমি বলবো যে অর্থ মন্ত্রণালয় বা অর্থমন্ত্রী মহোদয় এবার এটা সংসদে ঘোষণা করেছেন যে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস তিনি এটা চালু করবেন, এটাতে তিনি মানে কম্প্রোমাইজ করবেন না। এটা আগেও নেওয়া হয়েছিল পদক্ষেপ, মোস্তফা কামাল সাহেব 50,000 ফিসক্যাল ডিভাইস কেনার জন্য আদেশও দিয়েছিলেন। সেটা কেন করা হয়নি এটি আমার ভিতর থেকে প্রতিরোধ আসছিল কিনা এটি দেখে শুনে এটিতে বাস্তবায়ন করা হয়, অন্তত ভ্যাটের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অনেক বড় রকমের একটা উল্লঙ্ঘন হবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস। আরেকটি বিষয় করেছেন, ট্যাক্স নেট বেড়ে যাবে। প্রত্যেক দোকান যখন লাইসেন্স রিনিউ করবে বলা হয়েছে তোমার ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। তো নতুন লাইসেন্স নাও আর নবায়ন করো, ট্যাক্স রিটার্ন দিতে গেলে এখনও ওদের মাথায় হাত, ওরা বলে যে আমাদের সবাইকে দেখাবো থেকে। তো এখানে ট্যাক্স নেট বাড়বে। আরেকটি বিষয় চমৎকার নূতনত্ব আছে বাজেটে, সেগুলো হলো প্রত্যেক দোকানিকে ট্যাক্স রিটার্নের কাগজটা এমনভাবে প্রদর্শন করতে হবে যেন দেখা যায়। যদি সেটা না থাকে 20,000 থেকে 50,000 টাকা জরিমানা করা হবে। তো এটাও আমি মনে করি এক ধরনের সাহসী উদ্যোগ, ব্যবসায়ীদের উপর সরাসরি এটা আরোপ করা, ট্যাক্স নেট বাড়বে, ট্যাক্স আয় বাড়বে। আরেকটি যেটা আমি বলতে চাই, ট্যাক্সে কিন্তু একটা প্রগতিশীলতার স্পর্শ আছে, পুরাটা বলবো না। এই জন্যে যে 38.5 লক্ষের উপরে যদি আমার ইনকাম হয় আমাকে 30% দিতে হবে। আগেও ছিল, মাঝে কয়েক বছর ছিল না। এটা যে পুনর্প্রবর্তন, এটাও এক ধরনের আমি মনে করি সাহসী পদক্ষেপ, কারণ এটার বিরুদ্ধে হবে অবশ্যই আমরা জানি। এটাও যদি তিনি বাস্তবায়ন করেন বা ধরে রাখেন, তো ওই সাহসী বা বাজেট যেখানে আমি বলে থাকি, এটাও কিন্তু তার মধ্যে একটি অন্যতম কারণ। আর একটা যেটা বলবো, অবস্থা নিয়ে আমরা যতটা হতাশা প্রকাশ করি, এটা সাধারণত বেশি প্রকাশ করি, আমরা হবে না, হচ্ছে না, আশঙ্কাটাকে বেশি প্রকাশ করি আমরা অর্থনীতিবিদরা সাধারণভাবে। আমরা আশার বাণীটা কম শুনাই, আমার কাছে এটা মনে হয়। আমি ভুল হতে পারে, সেলিম রায়হান আমার এটা প্রতিবাদও করতে পারেন, করুন, কিন্তু ওনাদের মধ্যে কিন্তু আমরা আতঙ্কটাই বেশি দেখি, আশঙ্কাটাই বেশি দেখি, হবে না, হচ্ছে না। আমি মনে করি অবস্থাটা বোধ হয় ভালোর দিকে যাবে। এই কারণে অফশোর অ্যাকাউন্টস খোলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা পাকিস্তান কিন্তু ভালো ফল পেয়েছে, এরা কিন্তু ডলার সংকট থেকে বেরিয়ে আসছে এই অফশোর অ্যাকাউন্ট খুলে। মানে বিদেশি ব্যাংক শাখায়, ব্যাংকের বিদেশি শাখাগুলোতে একটা অ্যাকাউন্ট খুলবে 8.5% সুদে, প্রচুর বিদেশি সেখানে পাকিস্তানি প্রবাসী টাকা রেখেছে, ডলার সংকট থেকে উত্তরণ হয়েছে, বাংলাদেশ এটা শুরু করেছে। তো এটা যদি সঠিকভাবে করা যায়, এনবিআর এটা পদক্ষেপ নিচ্ছে, অন্যান্য ব্যাংকও নিচ্ছে, আমি আশা করি একটা ভালো সুদের হার দিয়ে ওখানে আমাদের ডলার সঞ্চয় মানে সঞ্চয় করা বা ডলার আনার একটা ওদের ভালো সুযোগ হবে। আরেকটা প্রাইভেট সেক্টর এক্সটার্নাল বরংটা কিন্তু বাড়ছে এই মে মাস থেকে। এই ধরুন আমরা প্রায়, তারা তো $11 বিলিয়ন এনেছে, তো মাসে $1.5-2 বিলিয়ন যদি তারা বড় করতে পারে, এটা আমাকে কিছুটা বোধহয় কি দেবে, কুশন দেবে আমাদের রিজার্ভের জন্য। আর ইনক্রিজ ইন রেভিনিউ অনেক সমালোচনা আছে, আমরাও হতাশা প্রকাশ করি। এইবারই কিন্তু 15.5% উন্নয়ন করেছে গত বছর 8-9% থেকে। তো এটা একটা আমি মনে করি ইতিবাচক দিক। এটা শেষ নয়, তাকে আরো অনেক দূর যেতে হবে, এটা সন্দেহ নেই। আরেকটা আমি বলবো যে ইতিবাচক দিক হলো, বাজেটে যত হতাশায় প্রকাশ করি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাজেট কিছুটা কার্যকর হচ্ছে বলে আমার মনে হয়। কালকের বাজারে গিয়ে দেখবেন চিনি 10 টাকা কেজি কমে গিয়েছে। ঈদের সময় এটা কমার কথা না, ঈদের অন্যান্য সংশ্লিষ্ট যে উপকরণ সেগুলো দাম বেড়েছে, কিন্তু চালের দাম স্থিতিশীল এবং কমছে, কেজি হতে 4 থেকে 5 টাকা। খাদ্য তেলের দাম, যেটা এডিবল অয়েল বলি, সেটার দাম কিন্তু কমেছে। গুঁড়া দুধের দাম কমছে 50 টাকা 1 কেজিতে। তার মানে বাজারে কিন্তু বাজেট হলে যে দাম বাড়ে, এই বাজারে আপনার খোঁজ দেন, আমি যে এগুলো বললাম তথ্যগুলো, দাম কিন্তু কমছে। তো আবার আরো দাম কমবে এই জন্য যে পুরো হারভেস্টটা চমৎকার হয়েছে, কোনো ক্ষতি হয় না পুরো হারভেস্টে। শাকসবজি এবার ভালো হয়েছে। রেমিটেন্স গত 1 বছরে $2 বিলিয়ন বেশি আসছে। এই মে থেকে, গত মে থেকে তুলনা করলে রেমিটেন্স $2 বিলিয়ন আর প্রায় $1 বিলিয়ন কিছু বেশি রপ্তানি অর্জিত হয়েছে। তার মানে বিষয়টা ইতিবাচক, অ্যামাউন্টটা যাই হোক, এটা আমি বলতে চাচ্ছি। তো এখানে আমি আর যেটা বলতে চাইব বাজেট নিয়ে, বাজেটে সুফল পাবো এই জন্যে কৃষি পণ্যাদির, জরুরি পণ্যাদি, গম, চাল, ধান, এরকম যা আছে, এর সোর্স
এই ট্যাক্সটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে, 2% ছিল, এটা 1% করা হয়েছে। তো এর একটা ভালো ফল আসবে আমি মনে করি। তো বাজেটে এটা হলো ইতিবাচক দিক। এখন বাজেট সম্পর্কে আমার কিছু পরামর্শ আছে, আমি এটা যদি বলতে দেন তাহলে বলে ফেলি। সেটা হলো, পরামর্শটা পরে দিই। তো বাজেট সম্পর্কে এটা আমার হলো, বাজেটের একটু সমস্যা বলে নিয়ে পরামর্শ করে দিই। সোশ্যাল প্রোটেকশনের ভাতা বাড়ানো প্রয়োজন ছিল, কারণ সেই 500 টাকা তারা যা আয় করে তার 5% বাড়ানো হয়েছে, এটা কি বলে, ব্যাপ্তিটা বাড়ানো হয়েছে, কাভারেজটা বাড়ানো হয়েছে। আসলে ভাতা কিন্তু বাড়ানো, এটা বিবেচনা করা উচিত। এখানে কিন্তু আমাদের এই মূল্যস্ফীতির সময়ে ভাতা বাড়ানোটা আমি মনে করি বাজেটে এটা বাড়ানো উচিত। আরেকটা হলো খেলাপি ঋণের বিষয়টা একটু বলি। এটা নিয়ে বহু কথা হয়, বহু আলোচনা হয়। খেলাপি ঋণ মার্জার ভালো কি খারাপ, আমি মনে করি সব মিলিয়ে এটা মোস্তফা কামাল সাহেব তার প্রথম বাজেটে পরামর্শ দিয়েছিলেন যে একটা ব্যাংক কমিশন করা। ব্যাংক কমিশন কথাটা কিন্তু ভাবা উচিত। এই কারণে এখন ব্যাংকিং সেক্টরের যে টলটলামান অবস্থাটা, এটা সকলে অস্বীকার করি, সরকার বেসরকারি, সরকারও অস্বীকার করে না আমি দেখি। তো সেক্ষেত্রে এখানে কিন্তু পদক্ষেপ প্রয়োজন। এই ব্যাংক খাতকে যদি সঠিক খাতে না আনতে পারি, এবং একজন কর্ণেপালও নিয়োগের কথা ভাবা যেতে পারে। আরেকটা আমি বলবো, এই ব্যাংক কমিশন গঠনের আরেকটা কারণ হতে পারে এই কর্ণেপাল নিয়োগের ব্যাপারটা তারা দেখবে। আরেকটা হলো বাইফার্কেশনও করতে হবে এনবিআরকে, আমি ব্যাখ্যা বিশ্লেষণ না করে। এনবিআর একটা আছে, আরেকটা হলো ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন। এই দুইটা কিন্তু আমরা এক ব্যক্তি চালায়। এখন আমরা এনবিআরকে দায়িত্ব দিই কালেকশন কিভাবে করবে, এটা হলো তার এখতিয়ারে থাকুক। আর ইন্টারনাল রিসোর্স ডিভিশন ট্যাক্স পলিসি, ট্যাক্স রেট তারা নির্ধারণ করবে। এই দুজনকে স্বাধীন করে দিলে তাহলে পুরো দমে তারা কিন্তু এই রেভিনিউ বাড়ানোর ক্ষেত্রে সহায়তা করতে পারে। তো এই পর্যন্ত আমি এখানে থাকি, পরে প্রয়োজনে আমি আরো বলবো। আরো কিছু পরামর্শ আছে, যদি শোনেন সেটা আমরা পরে বলবো। বাজেট নিয়ে আমি হতাশ নেই। বাজেট সময় উপযোগী বাজেট, সুন্দর বাজেট এবং বাস্তবায়নযোগ্য বাজেট। ধন্যবাদ। আচার্য মনসুর, আপনার কাছে যদি আসি, যে মাননীয় সাবেক প্রতিমন্ত্রী বাজেটের অন্তত ফেস ভ্যালুতে যা ছাপা হয়েছে সেটার মধ্যে উনি অনেক কিছু পজিটিভ দেখেন, আপনিও দেখেছেন। কিন্তু এই সময়ে মানে সংস্কার ছাড়া, এই গতানুগতিক বলি বা ফরম্যাটেড বলি, আপনার সাথে ভাষার বিতর্কে না যাই, ফরম্যাটের বাইরে তো আর ছাপা হবে না। গতানুগতিক বলতে আসলে বোঝানো হচ্ছে এর মধ্যে কোনো বৈপ্লবিক, রেভলিউশনারি বা রিফর্ম নাই। কারণ এই 15 বছরে হ্যাঁ, রিফর্মের ইঙ্গিত না থাকলে এই পুঞ্জীবিত সমস্যাগুলিকে ড্রাস্টিক্যালি অ্যাড্রেস করার কোনো সুযোগ হবে না, সেই আশঙ্কা থেকেই বলা হয়। আপনি কি রিফর্মের কোন জায়গাগুলি দেখেন, বিশেষ করে ব্যাংকিং সেক্টর, বা আমরা তো খুব সাধারণ অর্থে জানি ব্যালেন্স অফ পেমেন্টে এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স, এছাড়া তো আমাদের কোনো বড় কোনো খাত নাই। এক্সপোর্ট একটা স্লো গ্রোথ, এক্সপোর্ট লাভ দিয়ে বাড়ানো যায় না, কিন্তু আমরা রেমিটেন্সের ক্ষেত্রে জানি যে অন্তত ডাবল করা সম্ভব অল্প সময়ের মধ্যে। শ্যামল দত্ত বলছিলেন যে কিন্তু রেমিটেন্স যোদ্ধাদের সাথে যেই আচরণ আমরা করছি সেটাও কি আমরা ওয়ার ফুটিংয়ে, এইটা কি অন্তত ওয়ার ফুটিংয়ে তাদেরকে সেবা দিয়ে স্কিল ডেভেলপ করে, মানে ধরেন তাদের যাওয়া থেকে শুরু করে 70,000-এ যাওয়ার কথা, সেটা যায় 7 লাখে। এখান থেকে হাত দিয়ে এইটা যত টাকায় যাবে সেটা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে দিয়ে তাদেরকে একটা ডেটাবেজে রেখে টাকা ফেরত আনা পর্যন্ত একদম পুরো একটা চেইনের মধ্যে এনে এই রেমিটেন্সটাকে কি আমরা ব্যাপক হারে বাড়াতে পারি না? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন করেছেন, কাজেই আমি সিম্পলি খুব সংক্ষেপেই বলবো প্রত্যেকটা। গতানুগতিকতা বাজেটে থাকবে, কারণ বাজেটের 80% হচ্ছে গতানুগতিক। বেতন তো দিতেই হবে, পেনশন তো দিতেই হবে, ইন্টারেস্ট পে করতেই হবে। তো এগুলো চলমান প্রকল্পগুলোকে রাখতেই হবে। তাহলে থাকলোটা কি? ওই 10%, 20%ই আমার ম্যানুভারিং স্কিম, ওইখানেই আমাকে সৃজনশীলতা দেখাতে হবে। এটাই হচ্ছে বাজেটের এক্সপেকটেশন। এর বাইরে কিছু নাই। আমরা তো বাজেট বহুদেশে করে আসছি, বহুদেশের কথা জানি। কাজেই এখানে আমাদের যে সংখ্যাটা, সেখানে যে এই জায়গাগুলোতে এই ফিনান্সিংটা কিভাবে আমি করবো। আমাদের বাজেটের মেইন চ্যালেঞ্জ এখন হচ্ছে এবছর ফাইন্যান্সিং, অর্থায়নটা কিভাবে হবে। আমি বলতেছি 1,37,500 কোটি টাকা নিব আমি ব্যাংকিং খাত থেকে। এখানে ব্যাংকার নাই,
কিন্তু আমরা জানি ব্যাংকের চেয়ারম্যান সাহেব আছেন। ব্যাংকের চেয়ারম্যান সাহেব আছেন, উনাদের সর্বমোট সবগুলো ব্যাংকে যদি এক করে হয় ডিপোজিট যেটা হবে এই বছর যদি 10% ধরা হয়, গত বছরের চেয়ে 1% বেশি ধরলাম প্রবৃদ্ধি, 1,70,000 কোটি টাকা হবে। অর্ধেক ওনারা সরকার নিবে, সরকার নিবে অর্ধেক 80%, নিবে 10 ভাই। সরকার নিবে 80%, যেটার আকার হচ্ছে 14%, সরকারের আকার হচ্ছে 14% জাতীয় আয়, তারা নিবে 80% ঋণ, আর বাকি আপনারা হচ্ছেন 86%, আমরা সবাই মিলে 86% ব্যক্তি খাত, আমরা পাবো 20%। এটা তো হতে পারে না, এই বানরের পিঠা ভাগ তো আমরা গ্রহণ করতে পারি না, তাই না? কাজে এখানে সরকারকে একটা ভূমিকা রাখতে হবে। আমি মনে করি যে সরকার যেটাই করেছেন ভালো, কিন্তু আরো 50,000 কোটি টাকা ছেটে ফেলে দেন, কারণ এখানে তো রাজস্ব বাড়ানোর খুব একটা সুযোগ নাই, যেটা ধরা হয়েছে ওটাই যদি বাজেট কমাতে বলছেন। হ্যাঁ, বাজেট ব্যয় কমাতে হবে, ব্যয় কমাতে হবে, ব্যয় না কমালে পরে আরেকটা প্রস্তাব আছে, একটু আপনি স্টার্ট দিয়ে রাখেন, আপনি ডিসকাস আমি করে আরেকটু পরে আসছি। ব্যয় কমাতে হবে, তা না হলে এই 20% দিয়ে আমরা কি বলছি, প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট 29%, 27% কিভাবে বাড়বে? টাকাটা কোথায়? টাকা তো আমি দিচ্ছি, তাকে কমিয়ে দিচ্ছি, দিয়ে বলছি তুমি বিনিয়োগ বাড়াও। তো বিনিয়োগের চিত্র তো আপনি যেটা বললেন সেটা হচ্ছে সব ক্ষেত্রেই নেগেটিভ, এবং গত 2 বছর ধরে নেগেটিভ, এটা তো হচ্ছে না সহজে। তো এই অবস্থার প্রেক্ষাপটে এই ভিশাস সাইকেলটা ভাঙবো কিভাবে? এটা ভাঙতে গেলে একদিনে হবে না, আমি একদিনে এটা সৃষ্টি করি নাই, একদিনে এটা হবে না। আমি যখন 2017 সালে একটা রিপোর্ট করেছিলাম গ্লোবাল সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের জন্য, পরিষ্কার তখন সেখানে বলেছিলাম, আমাদের মন্ত্রী মহোদয়কে ইনভাইট করা হয়েছিল কিন্তু উনি যান নাই, সেটাতে ওয়াশিংটনে ওনাকে ওটাকে প্রেজেন্ট করার কথা ছিল, কিন্তু উনি সেই ইনভাইটেশনটা নেন নাই। কিন্তু সেখানে বলা আছে যেভাবে আমরা যাচ্ছি আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাচ্ছে, এখনো আমরা অনুধাবন করছি না পলিটিক্যাল ইকোনমিতে, কিন্তু বেশি দিন লাগবে না সেই অবস্থায় যেতে, কিন্তু এখন আমরা সেই অবস্থায় চলে আসছি। এখন আমাদের পিঠ, সরকারের পিঠ কিন্তু দেওয়ালের সাথেই লাগানো, আর পেছনে যাওয়ার উপায় নেই, এখন সামনের দিকে যেতে হবে এবং বলিষ্ঠ পায়ে যেতে হবে। বলিষ্ঠ পায়ে না যেতে পারলে এই রিফর্মগুলোকে যদি শুরু না করতে পারি, 3 থেকে 5 বছর পরে হয়তো আমি ফল পাবো, কিন্তু পাবো তো আমাকে তো গাছটা তো লাগাতে হবে, গাছ যদি আমি নাই লাগাই তাহলে গাছের থেকে ফল আমি কিভাবে পাবো? কাজে গাছও লাগাতে হবে, গাছকে সময়ও দিতে হবে, ফল ধরার টাইম আমরা একটু সবার কাছে। এখন আমি যেটা একটু বলবো সেটা হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে যদি আপনি কুইক টার্ন অ্যারাউন্ড করতে চান, আপনাকে 2টা জিনিস করতে হবে। একটা হচ্ছে কস্ট, বাংলাদেশ হচ্ছে হাইয়েস্ট কস্ট রেমিটেন্স কান্ট্রি। কেন এটা হবে? কেন ভারত আমাদের চেয়ে কমে পাঠাতে পারে, নেপাল কমে পাঠাতে পারে, পাকিস্তান কমে পাঠাতে পারে, এই বিষয়টা ভাবা উচিত, এবং এখানে কুইক কিছু ফল আমরা আনতে পারবো। আরেকটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট আমরা চূড়ান্তভাবে ব্যর্থ। আমরা বহু বছর ধরে এক কথা বলে আসছি, কিন্তু বহু প্রতিষ্ঠানও করা হয়েছে, কিন্তু সুন্দর সুন্দর বিল্ডিং সর্বস্ব, যেটা আপনি বলেছিলেন, বিল্ডিং সর্বস্ব, মানুষ সেখানে নাই, সেখানে কোনো যন্ত্রপাতি নাই, আর অভিবাসন ব্যয়, এটা অভিবাসন ব্যয় কতটা হলে কষ্ট হতে হবে। এই জায়গা দুটোতে হস্তক্ষেপ যদি আমরা করতে পারি, মানুষ যাবে, মানুষের দুর্ভোগ কমবে। আর এখানে একটা লাইন শুধু বলে নেই আপনাকে, এই জটিল আবহাওয়ার মধ্যে, আমি তো অঙ্কের ছাত্র, ইকোনমিক্স তো 2-2-4 না, আমরা তো 2-2-4 লোক। এই যে কথা শুনছি বাজারে যে একটা $5 বিলিয়ন ইনজেকশন, ফান্ড ইনজেকশন ফ্রম ফরেন সোর্স, ইন্ডিয়া, চায়না, ইউএই কিংবা সৌদি আরব, সেটা কি ওয়ার্ক করতে পারে? সেটা ওয়ার্ক করতে পারে অবশ্যই। এই যে আপনার যে 50,000 কোটি টাকার শর্টেজ, সেখানে কিছুটা কাজে লাগবে, অবশ্যই অবশ্যই না, অবশ্যই না ফেরত দিব। হ্যাঁ, এটা 20 বছর আমরা অর্থনীতিবিদ হিসেবে বলছি, সবসময় সরকারকে বলছি, আমি নিজে ব্যক্তিগতভাবেও বলেছি অনেক ক্ষেত্রে, যে গো ফর মানি। কোথায় যেতে হবে? সেটা অবভিয়াস ক্যান্ডিডেটস কারা? সৌদি আরব, ইউএই, কাতার, চায়না, ইন্ডিয়া, এই 5টা দেশ। এই 5টা দেশ থেকে যদি আমরা $1 থেকে $2 বিলিয়ন কোথাও পেতে পারি, আমরা 6-7 বিলিয়ন পেতে পারি, সেটা দিয়ে আমাদের রিজার্ভ বিল্ডারটা হবে, সেটা দিয়ে পার্টলি টার্ন অ্যারাউন্ড করতে পারি। এই কাজার ওভারঅল আমরা সেকেন্ড রাউন্ডে মানে রেমেডি যদি একটু দেখেন। আমার মনে হয় প্রথম কথা হলো যে আমার জবাবদিহিতার প্রতিটা স্তরে আজকে যেই অবস্থা দেখছি ভঙ্গুর,
এই যে ধরেন বেনজির, আজিজ, ইউনুস যে জিরো টলারেন্স গুলি আসছে এতে কি Mix কিছু up করে ফেলেন। আমি মনে না, করি না। একই। আপনাদের সাথে এইটাই সমস্যা। আপনি বেনজির এর সাথে ইনশু একটু মিশাবেন। অবশ্যই ইউনুসের অ্যামাউন্ট ইজ ফার বিগার দেন বেনজির, এটা পরে আসবে। না, আমি মনে করি সরকারের প্রত্যেকটা জায়গায় যদি জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু এই বাজেট সফল হবে না। এনবিআর এর চেয়ারম্যান সাহেব উনি বলেছেন যে এটা বাস্তবায়নযোগ্য তখনই হবে যদি গভর্নমেন্টের রাজনৈতিক ইচ্ছা থাকে। কিন্তু বারবার বলছে উনি যারা ট্যাক্স দেওয়ার সামর্থ্য রাখেন উনি তাদের কাছে রিস্ক করতে পারেন না। তো এই জায়গায় তার যদি রাজনৈতিক সাপোর্ট থাকে তাহলে উনি পারবেন। তো এইটা কিন্তু উনি বারবার বলছেন, পাবলিকলি বলছেন যে আমার রাজনৈতিক সাপোর্ট লাগবে। আমরা যখন এনবিআর চেয়ারম্যানের সাথে দেখা করতে গেছি বাজেট নিয়ে, উনি তখনও এই কথাই বলছে যে রাজনৈতিক সাপোর্ট আমার দরকার। আজকে দেখেন এই যে ব্যাংকগুলোর যে খেলাপির অবস্থা, এবং শ্যামলদা কারেক্টলি বলেছে 5 জন লোক তাদের নামও পত্রিকা আসলো, ছবি আসলো, মালয়েশিয়াতে লোক পাঠানোর কথা বলে 24,000 কোটি টাকা নিয়ে গেল তাদের কাছে। তাহলে তাদেরকে আমরা এখনো ধরা সর বাইরে কেন? আচ্ছা, আমার ব্যাংকের থেকে বাংলাদেশ প্রত্যেক দিন টাকার থেকে এখনো কিন্তু টাকা চলে যাচ্ছে বিদেশে, এখনো টাকা চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে। তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে যত বাজেটই আমি দিই না কেন, যত আমি রাউন্ড টেবিল করি না কেন, কোনো কাজে আসবে না। এই জন্য যত দ্রুত সম্ভব তাদের আইনের আওতায় আনতে হবে, তাদের মাধ্যমে বিদেশ থেকে টাকা নিয়ে আসতে হবে, এবং তাহলেই সম্ভব কিন্তু এই আমি মনে করি এটা উন্নয়নমুখী বাজেট। আমি একটা এক্সাম্পল দিই। আমার দেশের যে বিনিয়োগের কথা বলছে 23 থেকে 27% যাব, আমি 23-এ প্রাইভেট সেক্টরে যে বিনিয়োগ সেইটাই আমি ধরে রাখতে পারবো না। কারণ আমার প্রতিবেশী দেশ ভারত, আপনি আশ্চর্য হবেন, ভারত 5টা স্টেটে, কর্ণাটকা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, এই কয়েকটা স্টেটে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে 75% এমপ্লয়ের খরচ সরকার দিয়ে দিবে, মেশিনারিজ খরচ তারা দিয়ে দিবে 20%। তারপরে ইন্টারেস্ট সাবসিডিজ পাবেন 5 বছরের জন্য, ইন্টারেস্ট সাবসিডি আপনার 5 বছর মাফ করে দেবে। তো এই যে আমি 5টা স্টেটে 5টা ধরনের এইরকম ফ্যাসিলিটি দিয়ে তারা বিনিয়োগকে আকৃষ্ট করছে। আমি একটা সেমিনারে ওখানে একটা মেলায় গিয়েছিলাম, আপনি আসছে সারা বিশ্বের লোক ওখানে ঢলে পড়ছে, এবং আমাদের যে গেলাম আমাদের সমস্ত খরচ গভর্নমেন্ট দিয়েছে। তো আজকে তারা যেখানে, আর এখানে শ্যামলদা কারেক্টলি বলেছে আজকে বিদ্যুৎ নাই, আমার গ্যাসের দাম বললেন কি যে আমি ডাবল করে দেবো। আপনার এই টেবিলেই এখানে আলোচনা করেছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাহেব ছিলেন, যে আমি গ্যাসের দাম বাড়াচ্ছি, ডাবল করছি, আপনাদের নিরবিচ্ছিন্ন গ্যাস দিব, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিব। আজকে দেখেন আমি বিদ্যুতের উপরে প্রতিদিন আই ক্যান গিভ ইউ নেমস 8 থেকে 10টা বড় বড় ইন্ডাস্ট্রি খেলাপি হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, এবং আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে এই বিদ্যুতের কারণে। একদিকে বিদ্যুতের চার্জ বেশি, গ্যাসের চার্জ বেশি, আর একদিকে আমার আয় কমে যাচ্ছে। সব কিছু মিলেই কিন্তু আমি, আর পাশাপাশি আমার কাছে কাগজ আছে, আপনি চাইলে দিতে পারো, পত্রিকা প্রকাশিত হয়েছে, একজন ব্যক্তি একটা ব্রাঞ্চের থেকে 1200 কোটি টাকা তার আত্মীয় স্বজনের নামে উনি নিয়ে গেছেন। 1 বছর পরে বাংলাদেশ ব্যাংক সেটা তদন্ত করে বের করেছে যে সেই টাকাটা নিয়ে গেছে। আর পত্রিকা আসার পর আজকেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। যখন এইরকম ভাবে ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছে, অর্থনীতি বিপর্যস্ত দিকে যাচ্ছে, যেখানে মানুষ কর্মহীন হয়ে পড়ছে, আপনার বিবিএস এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 1,89,00,000 যুবক যাদের বয়স 30-এর নিচে, তারা কোনো কাজের সাথে, তারা ইউনিভার্সিটিতেও নাই, কোনো শিক্ষার সাথেও নাই, এবং তারা কর্মের সাথেও কোনো যুক্ত নাই। এই লোকগুলিকে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস আমি শুনলাম সম্প্রতি, আমাদের পলিসি কন্টিনিউইটি বা কনসিস্টেন্সির অভাব দেখা যাচ্ছে। ইকোনমিক জোন বা স্পেশাল ইকোনমিক জোনগুলিতে যে ট্যাক্স ওয়েভার কিংবা টাকা ফেরত দেওয়ার যে নীতিটা ছিল, এই বাজেটে এটা পরিবর্তনের কথা বলা হচ্ছে। তাতে কি বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে একটা খুবই খারাপ সিগন্যাল যাবে না? দুইটাই আসবে। এটা দেশীয় বিনিয়োগকারীরাও বিপদে পড়বে, অনুৎসাহিত হবে, এবং বিদেশিরাও তো আসবেই না। তো সেই কারণে আমি মনে করি যখন একটা পলিসি দেবেন, এটা কনসিস্টেন্সি না থাকলে তো কেউ আস্থা পাবে না। হ্যাঁ, সেলিম রায়হান, একটু শেষে উত্তরণের কোনো, আমরা রেমিটেন্স নিয়ে আলাপ করলাম, একটা $5 বিলিয়ন ফান্ড ইনজেকশনের, বিদেশি ফান্ড ইনজেকশনের আলাপ করলাম, এবং সর্বক্ষেত্রে ওয়ার ফুটিং সুশাসনের আলাপ করছি। আপনি কি সাজেস্ট করবেন? একটু উত্তরণ তো আমাদের ঘটাতেই হবে। না, উত্তরণ তো ঘটাতে হবে অবশ্যই।
এবং আমি সংস্কারের জায়গাটা বেশি জোর দেব, যেটা যে ব্যাপারে আগ্রহ কম, এবং প্রশ্নটা হয়তো আপনি প্রশ্নটা তুলেছেন যে কেন হয় না। সো কেন ব্যাংকিং খাতে সংস্কার হয় না, কেন কর খাতে সংস্কার হয় না, আমরা তো অফ দ্য রেকর্ড অনেক কথাই বলি, কিন্তু বেসিক্যালি সেগুলো তো অনেক কিছুই আমরা শুনি যে কারা দায়ী এইসব ব্যাপারে, কিন্তু সেই ব্যবস্থাগুলো তো কেন নেওয়া হয় না। আমার মনে হয় সেই জায়গাটা বেশি জোর দেওয়া দরকার। এবং এটা কি অনেকটা এরকম হয় যে কিছু আমরা এরকমভাবে তো দেখি যে যারা কর খেলাপি, যারা ঋণ খেলাপি, যারা টাকা পাচারকারী, তাদের অনেক ক্ষেত্রে এক সূত্রে বাধা আমরা দেখি, এবং অনেক ক্ষেত্রেই দে আর নন ফিগার্স, একটাই গোষ্ঠী। হ্যাঁ, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায়। সুতরাং গোষ্ঠীর স্বার্থ যেটা প্রবলভাবে আমাদের নীতি নির্ধারণে যেভাবে জাঁকিয়ে বসেছে, এবং সেখান থেকে কিন্তু বাজেটও প্রভাবমুক্ত না, আমাদের অর্থনৈতিক পলিসি যেটা নিচ্ছে সরকার সেটা কিন্তু প্রভাবমুক্ত না। যতক্ষণ পর্যন্ত আমরা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠতে না পারবো, এই সংস্কারগুলো করা যাবে না। আমি ওই জায়গাটা একটু আমি আসিফ মাহমুদ স্যারের সাথে একমত হয়েও আমি একটু দ্বিমত পোষণ করছি ওভাবে, যে একটা অবশ্যই সমাধান হতে পারে। পাকিস্তান যেটা স্যার করেছে, যে সৌদি আরব থেকে ঋণ নিয়েছে $2 বিলিয়ন মতো, $3 বিলিয়ন মতো, আমরা হয়তো এভাবে ঋণ বিভিন্ন জায়গা থেকে নিতে পারি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যদি আমরা ঋণ নেই কিন্তু সংস্কারগুলো না করি, তাহলে এই সময়ের হয়তো সমস্যাটা আমাকে একটু রিলিফ দিবে, কিন্তু আমরা যেটা করব আমাদের ফিউচার জেনারেশনের কাছে বার্ডেনটা শিফট করব, এবং সেটা কিন্তু করছি আমরা। কারণ এই মুহূর্তের সমস্যার সমাধানটা আমরা চাচ্ছি একটা কুইক ওয়েতে সমাধান করার জন্য, ওই আসল জায়গাটা না করতে। সংস্কার ভাইয়ের সাথে আমি একটা জায়গা হয়তো ওই করবো, যে দাম যে কমানোর কথা বলছেন, আসলে কি বাজারে এই জিনিস পণ্যগুলোর দাম কমছে? কারণ শুল্ক কমালেও এটা খুবই, আমি মনে করি, প্রশংসনীয় উদ্যোগ। বাজেটের অনেকগুলো প্রশংসনীয় উদ্যোগের মধ্যে এটা একটা। কিন্তু আমাদের বাজার ব্যবস্থাপনায় এত অসঙ্গতি আছে এবং এত সমস্যা আছে যে অনেক ক্ষেত্রে কিন্তু কনজিউমাররা তার সুবিধাটা পায় না। শুল্ক হয়তো কমছে, কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে আসলে ওই আমদানিকারকরাই। এবং বাজারে যে দাম যে পরিমাণে কমা উচিত, বাজারে একটা সরাসরি প্রাইসের একটা উদাহরণ দিলেন, আমি একটু দ্বিমত পোষণ করছি আর কি। জি, শ্যামল দত্ত, আপনি এবার আর আপনি প্রশ্ন করে রেহাই পাবেন না। প্রশ্ন করছি না, কারণ আমি যে প্রশ্নগুলো উত্থাপন করেছি সেগুলোর উত্তর আসছে, কিন্তু আমি এইটুকু বুঝি যে একদম বাজারের কথা বললেন, সাধারণ মানুষের কোনো স্বস্তি নেই সেখানে। 2-1 টাকা দাম, হ্যাঁ হ্যাঁ, তেল চিনি গুঁড়া দুধ কখনো বাড়ে কখনো কমে। আর বাজারের উপরে আসলে 70 টাকা, যাতে আমরা একটু সত্য বলি, হ্যাঁ, কারণ বাজারে এক দাম, টাটারি বাজারে এক দাম, চিটাঙ্গের বাজারে এক দাম। কোনোদিন পারলাম না আমরা এগুলোকে ঠিক করতে, বাজার ব্যবস্থাপনা। 2-1টা জিনিস আমি একটু সুনির্দিষ্ট প্রস্তাব রাখি। সরকারের ব্যয়টা যদি কমাতে পারি, যেমন ধরেন আমার ইউএনওদের জন্য প্রাডো গাড়ি কেনার কোনো দরকার নেই, কিন্তু এগুলো পাস হয়ে গেছে। এগুলো যদি অপ্রয়োজনীয় ব্যয়গুলো যদি কমাতে পারি, তাহলে আমাদের খরচ কিছুটা কমে আসবে। এমপিদের ব্যাপারে উনি খুব আশাবাদী হয়েছেন, ওনাদের ট্যাক্স বসেছে মাত্র 43% প্রস্তাব করা হয়েছে। বলার না কেন, এটা কত পার্সেন্ট বসিয়েছেন? হ্যাঁ, খালি এটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করবেন। 800% মানুষকে গাড়ি কিনতে হয়, আর এমপিদের জন্য 43%। এটা পরিষ্কার করে বলবেন তো। হ্যাঁ, এক যে হচ্ছে যে প্রকল্পগুলো আছে, অপ্রয়োজনীয় প্রকল্পগুলো এখন বাদ দিয়ে, এটা খুবই জরুরি। চিটাঙ্গে টানেল হওয়াটা কোনো দরকার ছিল না, 2 ঘন্টা একটা গাড়ি যায়, 10,000 কোটি টাকার বাজেট, এখন একটা রিপেমেন্ট করতে হচ্ছে। এখন ওটার পরিচালনা ব্যয় আয়ের চেয়ে 4 গুণ বেশি। দিস ইজ দ্য রিয়ালিটি সম্পর্কে শ্যামল, আমরা যতটুকু শুনেছি কিছু কিছু ফ্লাইওভারে নাকি কোনো গাড়ি উঠে না। এটা কিছু যে ফ্লাইওভারগুলো তাদেরকে যে এক্সপ্রেসওয়েগুলো বেশি প্রয়োজনীয়, সেগুলো কাজ বন্ধ হয়ে আছে। এই নিয়ে আজকে 2 মাস ধরে ঢাকা এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ, কারো কোনো মাথা ব্যথা নেই। খালি আমরা মামলার অজুহাত দিয়ে এগুলো করছি। অর্থনৈতিক খাতে কোনো কনসিডারেশনের দুর্বৃত্তদের ছাড় দেওয়া যাবে না। এখন একটু সুশাসনটা খুব জরুরি। ব্যাংকিং খাতের যদি এখনো এরকম হয় যে 1200 কোটি টাকা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই আমাদের জন্য। আরেকটা হচ্ছে আমি বলি এডুকেশন, এই যে আমাদের ম্যাডাম বললেন, এডুকেশন এবং জব মার্কেটের মধ্যে কোনো সম্পর্ক নেই বাংলাদেশে। এমন সব গ্রাজুয়েট বেরোচ্ছে যাদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক বেকার, অল আর গ্রাজুয়েট। এগুলো একটা আনা দরকার। আর সর্বশেষ আমি বলবো রেমিটেন্সের ব্যাপারটা জরুরি। এটা দুটো বিষয়, একটা হচ্ছে ডলারের প্রাইসিং। মানুষ কেন ফরমাল চ্যানেলে টাকা পাঠায় না? বিকজ বেসরকারি চ্যানেলে পাঠালে সে অনেক বেশি টাকা পায় এখনো। এইটা বন্ধ না করলে কিছু হবে না। আর হচ্ছে মানুষ যাতে এই যে সহজে যেতে পারে,
এই দুর্বৃত্তদের হাত থেকে যদি ম্যান পাওয়ার ব্যবসাটা, আমি 5টা লোক যদি বাংলাদেশের ম্যান পাওয়ার ব্যবসা কন্ট্রোল করে, কোনোদিনই পারবে না। শুধু রেট না, সিঙ্গাপুরে মোস্তফার সামনে একদল লোকের সাথে আমি দাঁড়িয়ে চা খেলাম যে কি ব্যাপারটা কি, আপনার রেমিটেন্স পাঠান না কেন? ওইকে আমাদেরকে যারা আনছে তারা 10 লাখ 20 লাখ 25 লাখে আনছে, তার পুরো টাকাটা দিতে পারিনি। তার আমার বেতনটাই নিয়ে নেয় এবং আমি বেতনটাই এখানে নিয়ে নেয়। আমি প্রপার চ্যানেলে পাঠাবো কোথায়? সর্বশেষ বলবো আমি, আমাদের জ্বালানি খাতে একটা সুনির্দিষ্ট পলিসি খুবই জরুরি। এটা হলেই আমাদের 8 to 10% গ্রোথ এমনি হবে। আমাদের এন্টারপ্রেনাররা সাচ এ ডাইনামিক, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের এখনো পর্যন্ত আজকে 15 বছরে একটা সাস্টেনেবল এনার্জি পলিসি দিতে পারলাম না আমরা। আমি প্রথমেই বলবো যে বাজেটে এখনো 14 দিনের মতো 15 দিন সময় আছে। আমার আর একটু বাজেট ছোট, অ্যাম্বিশন বড় হওয়ার অ্যাম্বিশনটা ছোট, সেটা ভালো, কিন্তু এটা আরো কমাতে হবে। কারণ ডেফিসিট ফাইন্যান্সিং 1,37,000 কোটি টাকা ব্যাংক বরোয়িং এর কারণে প্রাইভেট সেক্টর যে ক্রাউডিং আউট এফেক্ট হবে। হ্যাঁ, আমার ইনফ্লেশনের জন্য একটু হয়তো ডিমান্ড কম থাকতেই পারে, তারপরেও ক্রাউডিং আউট এফেক্ট হবে। এবং নাম্বার 1 এফেক্টেড হবে স্মল বিজনেস। কারণ ব্যাংকগুলো, সরকার হলো রিস্ক ফ্রি বরোয়ার। ব্যাংকগুলো যখন এই ডিফিকাল্ট ইকোনমিতে প্রাইভেট সেক্টরের টাকাটা সরকারকে দিতে অনেক বেশি ইনসেন্টিভাইজড হবে। সবার আগে ওরা স্মল বিজনেসকে এটার ভিকটিম করবে, কারণ স্মল বিজনেস লেন্ডিং যে কোনো অবস্থাতে একটু রিস্কি, এই সময়টা আরো বেশি যায়। যেমন অনেকে বলে যে কাপ প্লেটের কি দরকার, প্রসাধনের কি দরকার, এর কি দরকার, কিন্তু দোকানদাররা আমাকে বলে ভাই আমি তো এসেনশিয়ালের ব্যবসা করি না, আমি যা ব্যবসা করি আমাকে তো সেটা করতে দিতে হবে, সেটা চালিয়ে দিতে হবে। তো দ্বিতীয়ত হলো আমি মনে করি ফরেন এক্সচেঞ্জে জিনিসটা যেটা করতে পারে, এইটার ব্যাংকিং খাতের মধ্যে ওতপ্রোত সম্পর্ক আছে। ব্যাংকের যে টাকা লুণ্ঠন হয়েছে, এখনো হচ্ছে এই ইচ্ছাকৃত ঋণ খেলাপির মাধ্যমে, এর বড় অংশ কিন্তু দেশে থাকছে না। এখন এটা যখন দেশের বাইরে যাচ্ছে, একদিকে ট্রেড বেস মানি লন্ডারিং, যেটা ওভার ইনভয়েসিং এর মাধ্যমে হয়, সেটা গিয়ে আমার ডলার ডিমান্ড বাড়ায়। ঠিক আছে, আমার 25% এভারেজে ইম্পোর্ট কমেছে, কিন্তু ট্রেড বেস মানি লন্ডারিং তো আমার কমেনি পুরোপুরি। আর দ্বিতীয়ত, এটা যতদিন ডিমান্ড থাকবে এই মানে টাকা বাইরে যাওয়ার, হুন্ডি মার্কেটকে আপনি আনঅ্যাট্রাকটিভ করতে পারবেন না। আমি ফর্মাল মার্কেটকে যতই অ্যাট্রাকটিভ করব, হুন্ডি উইল বি অ্যাহেড অফ দ্য গেম। না, যদি আমরা না ধরি, বিদেশে টাকার প্রয়োজনীয়তা দেখা দিবে এবং টাকা লন্ডারিং হবে যাবে, এবং সেটা হুন্ডিকে সবসময় এগিয়ে রাখবে আপনি যতই অ্যাট্রাকটিভ এবং ইজি ফর্মাল চ্যানেল করেন। আরেকটু বলে নিই, ব্যাংকিং গভর্নেন্স নিয়ে বাজেট একেবারেই চুপচাপ, কিছুই বলেনি। কি করতে পারতো বাজেট? অ্যাটলিস্ট স্টেটমেন্টে সিগন্যাল দিতে পারতো। আর এই যে 2 লক্ষ কোটি টাকার উপরে মানি লোন কোর্ট আর ব্রডার জুডিশিয়ারি আটকা আছে, সেইটাকে ছাড়ানোর ব্যাপারে হয়তো প্রোগ্রাম দিতে পারতো, আমরা সেটাও দেখিনি। ব্যাংকিং কমিশন আসলে ভালো, কিন্তু অন ইটস ওন কিছু করতে পারে না। আর আমাদের মানি মার্কেট, এটা কি আসলেও দরকার আছে? মানে প্রতি 10 বছর পর পর কিছু টাকা লুট করে নেওয়া ছাড়া ক্যাপিটাল মার্কেট এটা করে কি? এটা তো একদম মৃত না, 10 বছর অন্তর লুট করে। ওই যে একটা প্ল্যাটফর্ম উইন্ডো রয়ে গেছে। এবং আপনাকে বলছি লং টার্ম ফাইন্যান্স, বাবু ভাই আপনি ক্যাপিটাল মার্কেট কথাটা বলেছেন, এই ব্যাপারেও কিন্তু বাজেট মোটামুটি চুপ। উল্টো কিছু ক্যাপিটাল গেইন টেইন এগুলো বাড়ানো হয়েছে। পৃথিবী জুড়ে কিন্তু ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটাল গেইনস কোথাও নাই। এখন আমার তো অলরেডি মৃত মার্কেট, শুধু ক্যাপিটাল গেইনের কারণে ও বাঁচবেও না মরবেও না, ওর ফান্ডামেন্টাল পলিসি নাই। কিন্তু আমার লং টার্ম ফাইন্যান্স ছাড়া এনার্জি আর লং টার্ম ফাইন্যান্স, আমি কিন্তু নেক্সট লেভেল অফ গ্রোথে আমি যেতে পারবো না। আমার লং টার্ম ফাইন্যান্স, ক্যাপিটাল মার্কেটের বাইরে আরেকটা টুল ছিল ফান্ড রেজিং এর বন্ড, সেটা তো স্টিগমাটাইজ করে ফেলা হচ্ছে। আমার তো ক্যাপিটাল মার্কেটেরই অংশ আমার বন্ড, কিন্তু আমার বন্ড মার্কেট ব্যাংকও তো দেখি জানি বন্ড ইস্যু করছে, এটা আবার কোন ফর্মুলা? ব্যাংক কর্পোরেট বন্ড ইস্যু হতেই পারে, কিন্তু সেটা কি প্রপার প্রসিজিওর গভর্নেন্স মেনে হচ্ছে? যেটা আপনি আমার মনে হয় ইঙ্গিত করছেন, সেই জায়গায় একটা ব্যাংকের বন্ড ইস্যুয়েন্স নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আমরা বুঝি কম, আপনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটা অন্য জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, কারণ বাজেটকে আমরা ছবিলেশি বলছি না, সম্পূরক সংকোচন বলছি। কথা হচ্ছে 2026-এ আমি গ্রাজুয়েট হব। সেই গ্রাজুয়েট হওয়ার যেসব প্রয়োজন বা বিষয়, সেগুলোর কিন্তু ডিরেকশন এখানে নাই। আমি আপাতত আমার সমস্যাকে করার জন্য আমি সংকোচন বাজেট করছি, কিন্তু আমার কিন্তু আসলে এই 2 বছর আরও বরং বেশি এমন বাজেট হওয়া উচিত যেসব খাত আমার 2026-এ এসে অভিঘাতে পড়বে, যেমন আমদানি রপ্তানি, যে কি বলে গার্মেন্টস সার্ভিস ইত্যাদি, সেগুলোর জন্য আমার প্রস্তুতির ব্যাপারটা এখানে কিন্তু অনুপস্থিত থেকে যাচ্ছে।
এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা বাজেটকে সংকোচন করলাম, গতানুগতিক করলাম, বললাম এ কথা দিয়ে কিছু হবে না। আমার সামনের দৃষ্টিভঙ্গিটা কি অবস্থায় আছে আর এই এনবিআর কে 2026 আপনি কি উপদেশ দেবেন? আমরা সবকিছুই তো আমরা এখানে যারা আছি সবাই সব জানি, এনবিআর এর টপ লিডারশিপের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু কি করে তার ফিল্ড লেভেলকে সততার সঙ্গে এঙ্গেজ করে আমাদের টার্গেট অ্যাচিভ করতে পারে? আমি সাধারণ অর্থে বুঝি ডিজিটাইজেশন, একদম কমপ্লিট ক্যাশলেস করা ছাড়া আপনি টাকা যে ধরবে তার ছাড়তে ইচ্ছা করে না। তো এই ক্যাশলেস করা ছাড়া এনবিআর এর কর আর আহরণ বেশি এবং সত্যি সত্যি তুলে আনা আর কি পদ্ধতি আপনার জানা আছে? না, পদ্ধতির ব্যাপারে স্টাফ বাড়ানো হচ্ছে, পদ্ধতির ব্যাপারে আমি বলছি, সর্প হয়ে দংশন করবেন আর ওজা হয়ে ঝাড়তে যাবেন না, এইটা এই নীতির থেকে বেরিয়ে আসতে হবে। দাদার ওই প্রশ্নের জবাব যে সংসদ কর কিন্তু সংসদই একমাত্র, আমাদের কনস্টিটিউশনে লেখা আছে কর আরোপ করার দায়িত্ব ক্ষমতা সবকিছু কিন্তু সংসদের। এখন আপনি সংসদে কর আরোপের সময় ভালো করে পরীক্ষা করবেন না, পরে দোষটা দেবেন এনবিআর এর তার দক্ষতা বা ইত্যাদি। সংসদ সদস্যরা কি মানে এত জ্ঞানী, মানে ইকোনমিক ব্যাপারে এত জ্ঞান রাখে? তাদেরকে তো না, তাহলে তো এ করতে হবে না, ব্যবসায়ী হলে ট্যাক্স কালেকশন তো একটা সেই জন্যই ওই যে কে বলছিলেন সবাইকে পলিসি মেকারের জায়গায় থাকবে, আর ইমপ্লিমেন্টার অর্থাৎ এনবিআর সে ওইটা ইমপ্লিমেন্ট করবে, ওই দায়িত্ব তার। ওই যে আইআরডির সাথে যে পলিসিটা, এখানে এই সংস্কারে যেতে হবে। এই সংস্কারে না গেলে পর ওই এনবিআরকে নিজে নিজে দোষারোপ করে ক্যাশলেস হওয়ার কথা বলে এ করে পারবে না। সে কেন মেশিনগুলো বসাতে পারেনি 50,000, যেটা আগের বক্তৃতায় মন্ত্রী বলেছিলেন, এই জবাবদিহিটা কে নেবে? মানে এটা দুইটা হতে পারে, যে প্রাইভেট সেক্টর যাদেরকে দায়িত্ব ছিল দেওয়া হয়েছে তারা ফেল করেছে, অথবা এনবিআর এর ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে বসাতে পারে, অথবা ব্যবসায়ীদের রেজিস্ট্যান্সের কারণে বসাতে পারে। এই তিনটাই তো, সেই বিষয়গুলোকেই সামনে আসতে হবে। যেমন আমি সংসদের ওই কথাটা বলছি এই জন্য, আরেকটা কথা হচ্ছে আমি যখন সুশাসনের কথা বলছি, প্রকৃত ব্যবস্থা কি হচ্ছে বলছি, আমি বাজেট বানানোর সময় প্রচুর আলোচনা করছি, নতুন বাজেট বানানোর সময়, কিন্তু বাজেটটা বাস্তবায়ন কিভাবে হলো বা হলো না সেই ব্যাপারটা দেখার যে ক্ষমতাটা সম্পূরক বাজেটে ছিল, বা যেটা সংসদের এখতিয়ার এবং দখল, সেখানে দেখা যাচ্ছে যে এটাকে পুরোপুরি ইগনোর করে যাচ্ছে। একটা জিনিস আমার সবসময় মনে হয় যে আমরা বাজেট নিয়ে যত আলাপ করি তার চেয়ে বেশি করা উচিত বছর শেষে কি করলাম বাজেট, কারণ ওইটা না হলে আমি ডায়াগনস্টিক করতে পারছি না। কিন্তু আমি শুধু এই আমরা 30শে জুন পর্যন্ত প্রচুর কথা বলবো, তারপরে আমরা সবাই ঘুমিয়ে যাব, আবার আগামী বছর এপ্রিল মাসে। এই জন্য আমার মনে হয় আমরা যদি এডিটর গিল্ড ঠিকভাবে কাজ করতে পারি, বছর শেষে মানে নতুন বাজেট ঘোষণার আগে আমরা আগের বাজেটের মানে কি পরিমাণ ইমপ্লিমেন্টেড হয়েছে এটা নিয়ে একটা বড় আলোচনা, 6 মাসের মধ্যবর্তী সময় করা উচিত। হ্যাঁ ঠিক আছে, মধ্যবর্তী প্রভিশনে আছে, এবং এই জন্য ওই সংসদীয় কমিটিগুলোকে অ্যাক্টিভ হতে হবে। আমরা কেউ আলাপ করলাম না, আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের যে সমস্ত টাকা মানুষজন মেরে খেয়েছে, মানুষের শেষ নিশ্চয়তার জায়গাটা হচ্ছে ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স। আমাকে একটা বোর্ডে পাঠানো হয়েছিল, আমি ছেড়ে আসার তালে আছি, যে ফার ইস্টে যে সরকারের পক্ষ থেকে দেখেন যায়, ওখানে তো আমি চুরি ছাড়া কিছুই দেখি না, তাহলে এখানে তো আমার কিছু করার নাই। তো এই যে লাইফ ইন্স্যুরেন্সগুলি মানুষের হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছে এবং জেনারেল ইন্স্যুরেন্সগুলি কি করছে আল্লাহ জানে। এই সম্পর্কে মাননীয় মন্ত্রী আপনি কি আপনার সময় বলেন তো, আমাদের ক্যাপিটাল মার্কেট শেষ করে ফেললাম, আমাদের ইন্স্যুরেন্স মানে লাস্ট প্রোটেকশন এটাকে শেষ করে ফেললাম, ব্যাংকের ডিপোজিটকে শেষ করে ফেললাম, শুধুমাত্র মানে রাজনীতিবিদরা সরকার কি স্যালভেজ করতে পারবে এই সব শেষ হলে? মজিদ ভাই আপনি বলেন। আমি একটু শেষ করে দিই আমি অল্প কথায়। আমরা সব কিছু কথার থেকে এটা কিন্তু দরকার, আমাদের ওই কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউইটি অফ দি ফিসক্যাল পলিসি বা যা কিছু বলি, এইটা কিন্তু একেবারে ফরজ দরকার। কেননা আপনি বলছেন এই যে স্পেশাল ইকোনমিক জোন, 100 ইকোনমিক জোন মাননীয় প্রধানমন্ত্রীর একটা কিন্তু অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ ছিল, এবং এটা বলাও হয়েছে এত লোকের চাকরি হবে ইত্যাদিতে। সেই স্পেশাল ইকোনমিক জোনে যে সব ফিসক্যাল ফ্যাসিলিটিসগুলো দেওয়া ছিল, করা ছিল, এই 29শে মে তারিখে
এনবিআর চেয়ারম্যান থেকে একটা সার্কুলার জারি করা হয়েছে। তাতে সব কথাগুলো বলে টুলে এক জায়গায় ঘতে না উমতে বলছে এই ফ্যাসিলিটি যা যা দিয়েছি বা দিচ্ছিলাম, ওই যে কি 100 বছর, 1 বছরের বেলায় কি 100%, তারপর কত কি কি যা আছে না, এগুলো শুধুমাত্র সরকারি ইপিজেড গুলোর। না, এটা কি করতে পারে? এটা তো এত বড় আমি তো এইটাই তো বলছি, এই যে ইনকনসিস্টেন্সিটা, তাহলে যারা এতদিন ধরে কষ্ট করে টাকা বিনিয়োগ করে এগিয়ে যাচ্ছেন, তিনি এখন কি মেসেজ পাবেন? বিদেশিরা আমাদেরকে কি বলবে? আর বিদেশিরা তো ওইটাই, আমরা তো চিট করলাম, তাই না? তুমি ট্যাক্স ফ্রি পাবা এতদিন বলে এনে ট্যাক্স বসালে কি কেউ আর জীবনে কোনোদিন আসবে? আমি ওখানে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কনসিস্টেন্সি অ্যান্ড কন্টিনিউটি অফ পলিসি থাকতে হবে। তা না হলে মানুষ বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ আমি যদি এখন একটা হিসাব করি যে আমার এই বছরে এই হবে, এর ভিতরে হঠাৎ যদি আপনি ট্যারিফ পাল্টিয়ে দেন বা আপনি একটা ফ্যাসিলিটিস উইথড্র করে ফেলেন, তো তখন তো আমার পুরো হিসাবটা হয়ে যাবে। যে আপনি বলছেন অর্থনৈতিক রাজনীতির হিসাব, এই হিসাবটাই প্রশ্নবোধক হয়ে যায়। সুতরাং এই বাজেটের মাননীয় সাবেক প্রতিমন্ত্রী, আপনার কাছে আসি, যত ভালো দিকই বলেন, এই ইনকনসিস্টেন্সিটা একাই পুরোটাকে ড্যামেজ করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার কাছে আসবো সাদেক আলিম, আপনি 5 মিনিট, 5.5 মিনিট তারপরে। ও আচ্ছা, আমার মনে হয় যে বক্তব্যগুলো এসছে অত্যন্ত অভিজ্ঞতার সাপেক্ষে। আমি সবচেয়ে বড় জায়গা যেটা বলবো যে রাজনৈতিক সদিচ্ছা। আমরা বলছি আপনার আজকে যে টাইটেল অর্থনৈতিক রাজনীতির হিসাব, এটাকে ঘুরিয়েও বলতে পারি যে সব কিছুর মধ্যে হচ্ছে যে আমাদের রাজনৈতিক সদিচ্ছা কতটুকু। যেভাবে বাজেটটা প্রণয়ন করা হচ্ছে সেখানে যদি স্বাস্থ্য দিকে আমরা দেখি, এখনও কিন্তু আউট অফ পকেট প্রায় 70% বাংলাদেশের মানুষকে খরচ করতে হয়, এবং যেটা কিনা জিডিপির তুলনায় আমরা সর্বনিম্ন, মানে বাংলাদেশ আছে 0.8%, আমরা যদি আফগানিস্তানে দেখি 2.9, মালদ্বীপে হচ্ছে আউট অফ পকেট এক্সপেন্ডিচার সর্বোচ্চ, কিন্তু জিডিপির ইয়েতে আমরা স্বাস্থ্য খাতে আমরা সর্বনিম্ন 181তম। এবং নেপাল, আফগানিস্তান তারাও কিন্তু আমাদের থেকে এগিয়ে আছে। পাকিস্তান, মালদ্বীপ তো প্রায় 10.8%। তো এবার যদি শিক্ষার দিকে তাকাই, আমি সেটা আমাদের স্লোগান এবার ইশতেহারে যে স্মার্ট সিটিজেন্স, এবং যেখানে ইউনেস্কো বলছে যে আমাদের 6% আসলে বাজেটে থাকা প্রয়োজন, কিন্তু আমি 4% নিয়েও খুশি থাকতে রাজি। এই কারণে যে আমার দীর্ঘ সময় শিক্ষকতার যে অভিজ্ঞতা, প্রশাসনিক দায়িত্ব পালনের যে অভিজ্ঞতা, সেখানে আমি বলবো যে আপনি যতই পলিসি করেন, এনবিআর করুক, ব্যাংকিং খাতে করুক, এক্সপোর্ট ইম্পোর্টে করুন, কোনো কিছুই কিন্তু আমরা মনিটরিং করি না। আমরা মাঝে মাঝে গণমাধ্যমের বরাত দিয়ে কিছু মানুষের ছবি দেখি, কোত্থেকে লুটপাট হচ্ছে সেটা দেখি। তাহলে জনগণ, যখন আমরা দাবি করছি এটা জনগণের নির্বাচিত সরকার, তাহলে সেই সরকারের যারা নেতৃত্বে আছেন, যে রাজনৈতিক দলটি আছেন, তাদের বিশাল বড় জায়গায় দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গায় কিন্তু আমার বাজেটকে নিয়ে যেতে হবে, অর্থাৎ বিনিয়োগের পরিবেশ করতে হবে। এই যে আমাদের সংকুচিত বাজেট বা নেতিবাচক যে জায়গাগুলি আসছে, নারীরা কিন্তু বিশেষভাবে, আচ্ছা প্র্যাগমেটিক, নারীরা কিন্তু বিশেষভাবে এখানে প্রভাবান্বিত হবে। কারণ একটা নারীকে কিন্তু সংসার চালাতে হয়। সে যখন তার মাইক্রো লেভেলে ফ্যামিলি ম্যানেজমেন্টে সে যখন পারবে না, তখন সে বেশি আপনার ভায়োলেন্সের শিকার হবে। তার ছেলেমেয়েরা মাদকের প্রতি আসক্তি হতে পারে, সমাজে নানা ধরনের অস্থিরতা আসবে। এই জায়গাটা এবং আনএমপ্লয়মেন্ট এবং আন্ডার এমপ্লয়মেন্ট, যেটা আজাদ সাহেব বলেছেন, দুটোই কিন্তু এখন বাংলাদেশে হাই। এখন আমার প্রতি অনেকে বিরাগ বচন হতে পারে, কিন্তু গত 15 বছরে আমাদের অনেক দৃশ্যমান পরিবর্তন, উন্নয়ন হয়েছে। সেটি যদি এই গত 2 বছরের মধ্যে যে কথাগুলি আসছে, সেগুলো আমরা হয়তো অর্থনীতিবিদ বলি, সমাজবিজ্ঞানী বলি, রাজনীতিবিদ, সাংবাদিক যারা বলছেন, সেই কথাগুলি বা তাদের মানে আমি বলবো সুপারিশগুলি বা তাদের ওপিনিয়নগুলি আমরা আসলে নেইনি, আমরা গ্রহণ করতে চাই না। আমরা আত্মসমালোচনার জায়গায় যেতে চাই। সাংবাদিকদের অবস্থা তো খুব খারাপ, লেখাপড়া করতে, কিন্তু উনি তো আর ইউনিভার্সিটিতে এখন পড়ান না, কার কাছে না। আমাদের শিক্ষকদের উপরেও কিন্তু অনেক মানে আমাদের উপরে যে খুব রাগান্বিত আছে সেটা আমরা বুঝি, কিন্তু আমরা সেই জায়গায় একটা গণতান্ত্রিক সরকারকে আমরা সেটাই বলবো, যেখানে পলিটিক্যাল রেন্ট সিকার্স বা যেটা চলছে আমাদের, এই অরাজকতা থামাতেই হবে। কারণ আমরা তো ইশতেহারেই বলছি জিরো টলারেন্স টু দুর্নীতি, তাহলে আমরা কার্যত কি করছি? ধন্যবাদ।
সুন্দর আলোচনায় আছে, অনেক কিছুই জানতে পারলাম, শুনতে পারলাম। এখন মোট কথা হলো ডক্টর আপনি আহসান জানেন আজকে আমার আলোচনা শুনে আমার সিপিডির বন্ধু টেক্সট পাঠাইছে যে আমরাও তো এত কড়া আলোচনা করতে পারিনি। হ্যাঁ, আপনি তো ওইভাবেই বের করছেন। তো আমি বিনয়ের সঙ্গে ডক্টর আহসান মনসুরের সঙ্গে একটু দ্বিমত করব, বাজেট কমানো ঠিক হবে না। এটা হলো এখন বাজেট কমানো, মূল্যস্ফীতি কমাবো, একেবারেই আমার যদি প্রবৃদ্ধিকে স্তব্ধ করে দেই, এটার ফল কিন্তু আরো খারাপ হবে। কারণ যেখানে যে বললেন বিশাল একটা জনগোষ্ঠী চাকরিতে নাই, প্রশিক্ষণ নাই, শিক্ষায় নাই, এদের কথা কিন্তু ভাবতে হবে। বাস্তব কারণে এই বাজেট তো হওয়ার কথা আমাদের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বর্ষে বলা ছিল 9,92,000 কোটি টাকা, সেইটাকে আনলাম এখন 7,97,000। অনেক কমে গেল না? সেটা পরিস্থিতির কারণে হয়েছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু বাজেটকে আর কমানোর মতো এটা ঠিক হবে না। তার কারণ এই যে সুদের হার বাড়ার ফলে বাজারের ছেদ, ঠিক আছে এটা প্রয়োজনও ছিল। এখন 14% 15% সুদ নিয়ে স্মল মিডিয়াম এই যে ফার্মসগুলো, কটেজ ইন্ডাস্ট্রি, এরা তো সার্ভাইভ করতে পারবে না। আর ওটা গ্রোথের প্রশ্নে আমার উচিত এখন এই সুদের হার যাতে না বাড়ে সেই বিষয়টা এখন সরকারকে একটু গভীরভাবে লক্ষ্য করা, এবং সুদের হার বাড়তে বোধহয় আর না দেওয়া উচিত। তাহলে বিনিয়োগ যেটুকু হতো 27% ধরেছি প্রাইভেট খাত থেকে আসবে, 24 থেকে, এটা উচ্চাকাঙ্ক্ষী, সন্দেহ নেই। তবু আমার 24-25 যদি রাখতে হয়, তাহলে এই সুদের হার কিন্তু আর বাড়তে বোধহয় দেওয়া যাবে না। এইভাবে বাজারকে ব্যবহার করি। এখানে যেটা আমি বলবো, সুদের হার আর যাতে না বাড়ে সেই জন্যে। আর আমার টাকার জন্য আমি বাজেট কমাবো কেন? আমার তো $46 বিলিয়ন পাইপলাইনে আছে প্রতিশ্রুত, সেখান থেকে কেন আমি আরো ঋণ নেই না? আমি দেশীয় ঋণ কম নিলাম, কার্ড অ্যাকাউন্ট হবে, প্রাইভেট সেক্টর ব্যক্তিগত পাবে না, ঠিক আছে। বিদেশি 1,02,000 গত বাজেটে আমরা ধরেছিলাম, এইবার ধরেছি 90,700। তো প্রতিশ্রুত 46 বিলিয়ন যেখানে আছে, এখনো বিদেশি ঋণ কিন্তু বাংলাদেশের ঋণের চেয়ে কিন্তু সস্তা। এই এখনো অনেক বেড়ে গেছে, 2% থেকে 7-8%। সেটা বাড়লেও এখনো বাংলাদেশের চেয়ে কিন্তু চিপার হবে। আর সেটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি অনেক বেশি, জবাবদিহিতা বেশি। কাজে আমরা বিদেশি ঋণ আরো নেওয়ার ব্যাপারে আমি মনে করি বাজেটকে বিনিয়োগটা বাড়ানোর জন্যে, ব্যাংকের চাপ কমানোর জন্যে আমরা এটা ভাবি না কেন যে বিদেশি যে আমাদের প্রতিশ্রুত ঋণটা আছে, সেখান থেকে $1-2 বিলিয়ন, $3 বিলিয়ন আমরা ব্যাংকেবল প্রজেক্ট করে নিয়ে আসি না কেন? সেটা আসতে হবে। বিভিন্ন জায়গায় ডক্টর আহসান মনসুর বলেছেন মাল্টিল্যাটারাল ঋণ আমরা নিতে পারি বিভিন্ন কান্ট্রি থেকে। অবশ্যই নিচ্ছি, সে সাপোর্ট বাংলাদেশ পাচ্ছে। এটাও এক ধরনের রিকগনিশন যে ইকোনমি একদম যেভাবে আমরা আতঙ্কিত বা ভয় দেখাচ্ছি, বাংলাদেশে বিদেশের যারা ঋণ দিচ্ছে তাদের কিন্তু আস্থা এখনো কমেনি। যেখানে IMF লোন খুব সহজেই পেয়ে গেলাম $4.7 বিলিয়ন। এখনো অনলাইনে আমরা $2-3 বিলিয়ন আমরা পাবো এই বাজেট সহায়তা। তো আমি যেটা বলতে চাইবো, এখন মূল বিষয় হবে আমার সুপারিশ, ইন্টারেস্ট রেট যাতে না বাড়ে। আর হলো ব্যাংকের থেকে না নিয়ে, যেটা গভর্নমেন্ট বন্ডে গিয়েছে সে বন্ড মার্কেট থেকেই নিক, ব্যাংকের থেকে অত না নিয়ে। বন্ড মার্কেট ভালো এবার অ্যাট্রাকশন ড্র করছে, প্রাইভেট সেক্টর অনেক টাকা কিন্তু ব্যাংক ইয়েতে যাচ্ছে। সার্বজনীন পেনশনটা ফ্লাই অফ করছে না কেন? সেটা করছে প্রচারের অভাব, সময়ের অভাব, এটার বোঝার অভাব। সবচেয়ে বেশি উপকারী উভয় পক্ষের। আরেকটা আমি সংক্ষেপে বলে দিই, আমাদের ইনপুট নিয়েও ভাবার দরকার। ইনপুট যেভাবে আপনাকে চাপিয়ে রেখেছে, এটাকে আর মধ্যে করা ছিল। ক্যাপিটাল মেশিনারিজ ইনপুটস আনতে দেওয়া উচিত, আমাদের এটা সহজীকরণ দরকার ইনপুটের। আরেকটা কথা সাহসের সঙ্গে বলবো, আমি ডক্টর মজিদের কথা অনুসারে যে 2026-এর চিন্তা এখনই করতে হবে। আমরা কেন আমাদের ম্যাচিউরড কিন্তু গার্মেন্টস খাত 4 দশকের, এবং তাদের বন্ডের ওয়ার সুযোগও দিচ্ছি, মানে ট্যাক্স ফ্রি ইনপুটস আনার। এটা আজাদ সাহেব কি বলবেন আমি জানি না। তো এত কিছুর পরে আমাদের এখন প্রণোদনা কেন দিতে হবে, দিতে হচ্ছে? এইটা একটু ফেজ আউট করার চিন্তা কি এখন করা যায় না? করা উচিত বলে আমি মনে করি। আরেকটা বিষয়, আমাদের রিজার্ভের সমস্যাটা যেটা হচ্ছে, সেটা মূল একটা কারণ বিচার বিশ্লেষণ না করি বলেই সকলেই বলবেন, অর্থনীতিরা বলেন, টাকা পাচার একটা অন্যতম কারণ। এইটারও দৃশ্যমান পদক্ষেপ দরকার, যে কিভাবে টাকা পাচার হচ্ছে, কারা নিয়ে গেল, কোথায় গেল। একটু আমি মনে করি সরকারের সাহসী সিদ্ধান্ত নিয়ে এই টাকা পাচারের বিষয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের মধ্যে আরো কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আর ইপিবিতে যে ট্যাক্স ধরা হয়েছে, এটা আসলেই আমাদের এফডিআই এমনি আনতে পারছি না, কমে যাচ্ছে। সেই মুহূর্তে এইটা করাটা বোধহয় সুবিবেচনা হয়নি। জোর দিয়েন তো, মানে আপনি শেষ করেন না। তো আরেকটা আপনি আমাকে বলছিলেন যে ইন্স্যুরেন্স মার্কেট, শুনেন, স্টক মার্কেট বলেন, ব্যাংক খেলাফি বলেন,
ইন্স্যুরেন্সের টাকা নিয়ে নাও বলেন, আমার মনে হয় কোথাও না কোথাও এক সূত্রে বোধহয় বাধা এই শিকড়টা। এখন ধরতে হলে সামগ্রিকভাবে ওই ব্যাংক খাতকেই ধরতে হবে, ব্যাংক কমিশন করা সুনির্দিষ্টভাবে এগুলো বের করার জন্য। তারা কোনো অ্যাকশন নিতে পারবে না, তারা সরকারকে বাস্তবায়নের জন্য বলবেন বা বাংলাদেশ ব্যাংকে। আর বাংলাদেশকে ব্যাংকেও আমি আশা করব তারা আরো স্বাধীন সিদ্ধান্ত নেবার শক্তি অর্জন করুক, তা নাহলে ব্যাংক খাতকে তারা সোজা করতে পারবে। আমরা যদি একদম সময় শেষ, আমরা এভাবে যদি শেষ করি, বাংলাদেশের সবচেয়ে সুখের দিকটা হচ্ছে আমরা সবাই সব জানি, মানে রোগ যে খুব বেশি অজানা তা না। আমাদের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী অকপটেই রোগগুলি স্বীকার করেছেন, এবং যেহেতু আমাদের বিদেশি অর্থ ফরেন কারেন্সি আর্নের খাত দুইটাই এক্সপোর্ট, তার মধ্যে একদম এক দাগে মোটামুটিভাবে গার্মেন্ট এবং আমাদের আইটি খাত গ্রো করছে। এই দুইটা খাতে আরো ক্লোজ নজর দিলে এবং রেমিটেন্সকে একদম যাওয়া থেকে শুরু পর্যন্ত রেমিটেন্স আসা পর্যন্ত এই একটা খাতে ওয়ার ফুটিংয়ে যদি আমরা কাজ করি, আমরা মনে করি আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সমস্যাটা আমরা অবশ্যই দূর করতে পারবো। অন্যদিকে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের দিকে নজর রেখে এনবিআরকে যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট ডিজিটাইজেশন এবং ইএফটি ডিভাইস ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে দেশের সকল ক্ষেত্রে, এবার বাজেটে একটা ইঙ্গিত আছে যে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এক ধরনের একটা প্রণোদনার ব্যাপার আছে কর্পোরেটে, তবে ব্যক্তি খাতেও ডিজিটাল পেমেন্টকে যদি আমরা একটু ভ্যাট মওকুফ করি 5% 15%-এর জায়গায়, তাহলে মানুষজন উদ্বুদ্ধ হবে ডিজিটাল পেমেন্টে এবং ফুটপ্রিন্ট থেকে গেলে আমরা সমস্ত ক্যালকুলেশন করে সব ট্যাক্স ভ্যাট সবই আদায় করতে পারবো। বাংলাদেশের সম্ভাবনার শেষ নাই, এবং বাংলাদেশের যেহেতু খারাপ বলেন আর ভালো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সবাই পৌঁছতে পারি, এবং তিনি সবকিছুই কম বেশি জানেন, এবং যে যে রোগের কথা বললাম আমরা যদি সবাই আজকে আলোচনা যদি তিনি শুনেন কিংবা আমরা যদি উপস্থাপন করতে পারি, সুশাসনের যাত্রা শুরু হয়েছে, বড় বড় কাউকেই ছাড়া হচ্ছে না, এবং এ ধারা যদি অব্যাহত থাকে এবং বিশেষভাবে আরেকটু যদি ব্যাংক লন্ডারারদেরকে হাত দেওয়া হয় তাহলে, এবং টাকাগুলি ফেরত আনার একটা উদ্যোগ নেওয়া হয় এবং ক্যাপিটাল ফ্লাইট বন্ধ করা হয়, বিদেশের কার বাড়িঘর আছে এগুলি অ্যাকাউন্টেবল করা হয়, বাংলাদেশের ব্যবসায়ীরা, বাংলাদেশের এন্টারপ্রেনাররা, বাংলাদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ এবং কৃষক বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের রেমিটেন্স নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এটা মানে আর যাতে ডিপ্লিট না করে আমরা যাতে গত মাসের মতো আবার রিবিল্ডের দিকে যাই। বাংলাদেশ জন্ম নিয়েছে 30 লক্ষ শহীদের রক্তে, এ দেশ বৃথা হবার নয়। সকলকে ধন্যবাদ।